হ্যালো স্টুডেন্টস, রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টারে আমরা কন্টিনিউ করছি এন ফ্যাক্টর ক্যালকুলেশন সংক্রান্ত আলোচনা। আগের দিন আমরা যতটুকু করেছিলাম তারপর থেকে আজকে আমরা যেটা করবো যে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট, যেগুলো কিনা মোস্ট ইম্পর্ট্যান্ট এন ফ্যাক্টর ক্যালকুলেশনের ক্ষেত্রে, তাদের এন ফ্যাক্টর কী করে আমরা বের করব। ফর্মুলা লিখে রেখেছি, একই ফর্মুলা এন ফ্যাক্টর। এদের এন ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে ওটাই যে যখনই আমরা কোনো অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট বলে কাউকে মানে স্পেসিফাই করে দেবো, তার মানেই সে কোনো একটা রিয়াকশান করছে, ওই পার্টিকুলার রিয়াকশানে ও হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট। হ্যাঁ, এখন কিছু কিছু কম্পাউন্ড থাকে যারা রিয়াকশান করলেই তারা সবসময় আইদার অক্সিডাইজিং অথবা রিডিউসিং হিসেবে কাজ করে। আবার কিছু এরকমও থাকে সাবস্টেন্স যারা রিয়াকশান ভেদে কখনো অক্সিডাইজিং এজেন্ট আবার কখনো রিডিউসিং এজেন্ট হিসেবেও কাজ করতে পারে। যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ফর্মুলা একই, যে নাম্বার অফ ইলেকট্রনস এক্সচেঞ্জড পার মোল অফ দ্যাট পার্টিকুলার সাবস্টেন্স। কতটা ইলেকট্রন এক্সচেঞ্জ করতে পারছে এক মোল কোনো সাবস্টেন্স, সেই সংখ্যাটাই হচ্ছে তার এন ফ্যাক্টর। এইবার অক্সিডাইজিং এজেন্টগুলোর যদি কয়েকটা ডেফিনিশন কয়েকটা এক্সাম্পল যদি দেওয়া যায়, প্রথমে অক্সিডাইজিং এজেন্টের এক্সাম্পল দিচ্ছি দু তিনটে, তারপরে দু তিনটে রিডিউসিং এজেন্টের এক্সাম্পল দেবো, তারপরে একসঙ্গে অনেক এক্সাম্পল করবো আর কি। তো প্রথমেই যেটা আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। প্রিসাইসলি বললে আমাদের বলতে হয় পারম্যাঙ্গানেট আয়ন, MnO4 মাইনাস আয়ন। আচ্ছা, MnO4 মাইনাস আয়নে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজ এখানে +7 স্টেটে থাকে। এইবার +7টাই হচ্ছে ম্যাঙ্গানিজের সব থেকে বেশি অক্সিডেশন নাম্বার, কারণ ওর ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন থাকে, 3d5 4s2। তাহলে এ যেহেতু ম্যাক্সিমাম স্টেটে আছে, সুতরাং এখান থেকে এর ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কেবলমাত্র কমতেই পারে, বাড়তে পারে না। কমতে পারে মানে ও রিডিউস হতে পারে, তার মানে ও কেবলমাত্র অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট হিসেবেই কাজ করতে পারে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে না। এইবার ও যখন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে তখন অ্যাসিডিক মিডিয়াম, অ্যালকালাইন মিডিয়াম এবং খুবই মাইল্ড অ্যালকালাইন বা অলমোস্ট নিউট্রাল মিডিয়াম, এই তিনটে কন্ডিশনে তিন রকম আচরণ করে আর কি, মানে তিন রকমভাবে রিডিউসড হয় এবং তিন রকমভাবে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। কীরকম দেখো, তা তিনটে বলছি আর কি। ফার্স্টে যদি আমি বলি যে অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে মাথায় রাখবে সবসময় Mn2+ আয়ন তৈরি করে, ঠিক আছে। নিউট্রাল মিডিয়ামে অনেক সময় নিউট্রাল বলা হয়, অনেক সময় বলা হয় মাইল্ড অ্যালকালাইন বা মাইল্ড বেসিক, ঠিক আছে, মৃদু ক্ষারীয় দ্রবণ, অলমোস্ট নিউট্রাল আর কি। আর আরেকটা হচ্ছে স্ট্রং অ্যালকালাইন মিডিয়াম, তীব্র ক্ষারীয় দ্রবণে কীরকমভাবে কাজ করে। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে MnO4 মাইনাস পারম্যাঙ্গানেট আয়ন চেঞ্জ হয়ে ম্যাঙ্গানাস 2+ তৈরি করে। মাইল্ড অ্যালকালাইন মিডিয়ামে ও তৈরি করে MnO2। আর স্ট্রংলি যখন অ্যালকালাইন মিডিয়াম তখনও তৈরি করে MnO4 2-। এটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন, এটা হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন। পার কথাটা নেই খালি, ঠিক আছে। নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এটার কালার হচ্ছে ভায়োলেট কালার, আর এটার কালার হচ্ছে, কালারগুলো যদি এখানে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, স্টিল আমাদের পরে যখন ডি ব্লক এলিমেন্ট পড়তে হয় সেখানে কাজে লাগে, তাই বলে রাখছি আর কি। এটা ধরো লাইট পিঙ্ক কালারের হয়, লাইট পিঙ্ক, খুব হালকা গোলাপি কালারের। MnO2টা অলমোস্ট ব্ল্যাক কালারের হয়, ব্ল্যাক বা ব্রাউনিশ টাইপের। আর ম্যাঙ্গানেটটা গ্রিনিশ টাইপের কালার হয়, সবুজ টাইপের একটা কালার হয়। এইবার আমরা দেখছি +7 থেকে +2 স্টেটে যাচ্ছে ম্যাঙ্গানিজ, তার মানে চেঞ্জ কত ইউনিটের হচ্ছে? 5 ইউনিটের। তাহলে আমরা বলতে পারবো যে যখনই MnO4 মাইনাস থেকে Mn2+ তৈরি হচ্ছে, তখন পার মোল অফ MnO4 মাইনাসের জন্য, 1 মোল MnO4 মাইনাসের জন্য 5 মোল ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে। তাহলে যত মোল ইলেকট্রন ট্রান্সফার হবে পার মোলের জন্য, ঠিক আছে, আমি এখানে নাম্বার অফ ইলেকট্রনস লিখেছি, অ্যাকচুয়ালি নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন হবে, ঠিক আছে, পার মোল অফ অক্সিডাইজিং এজেন্ট। 1 মোলের জন্য কত মোল ইলেকট্রন যাচ্ছে? তো একটা মলিকিউলের জন্য যদি 5টা ইলেকট্রন যায়, তাহলে 1 মোলের জন্য 5 মোল। আমরা বলবো যে এই ক্ষেত্রে MnO4 মাইনাসের এন ফ্যাক্টর হচ্ছে 5। কার এন ফ্যাক্টর 5? MnO4 মাইনাসের কিন্তু
যেহেতু ওকে নিয়েই আমরা আলোচনা করছি অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। এই অবস্থায় +4, তাহলে +7 থেকে +4 মানে 3 ইউনিটের চেঞ্জ হলো। তাহলে আমরা বলবো যে এন ফ্যাক্টর হচ্ছে 3। কার এন ফ্যাক্টর 3? পারম্যাঙ্গানেট আয়নের। এবং এই ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে ম্যাঙ্গানিজ +6 স্টেটে আসছে, 4 দুগুণে 8, আর এখানে 2+ হয়ে যাবে, +6 স্টেটে আসছে। তাহলে 1 ইউনিট চেঞ্জ হচ্ছে। তাহলে স্ট্রং অ্যালকালাইন মিডিয়ামে পারম্যাঙ্গানেটের এন ফ্যাক্টর হচ্ছে 1। আমরা এইভাবে এন ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারবো। এইবার কখনো কখনো এইরকম টাইপের কোশ্চেন আসবে যে স্ট্রং অ্যাসিডিক মিডিয়ামে এন ফ্যাক্টর কত, আবার কোনো রিয়াকশান দেওয়া থাকবে, সেখানে বলতে হবে। একই ব্যাপার, রিয়াকশান দিয়ে একটু পরে বলছি আর কি। তার আগে এটা বলি যে এই যে আমি বললাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখন যদি তোমাকে কোশ্চেনটা পারম্যাঙ্গানেট আয়ন না বলে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অ্যাসিডিক মিডিয়ামে যখন ও অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে তখন ওর এন ফ্যাক্টর কত, আমরা বলবো 5। কিন্তু এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হয় তো যে পারম্যাঙ্গানেট আয়ন থেকে, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, সবসময় আমাদের মনে রাখতে হয় যে অ্যাসিডিক মিডিয়ামে 5, তারপরে মাইল্ড অ্যালকালাইন মিডিয়ামে 3, আর স্ট্রং অ্যালকালাইন মিডিয়ামে 1। কিন্তু এবার আমাদেরকে পরীক্ষার সময় ভুল করিয়ে দেওয়ার জন্য ওরা কী করে, একটা এরকম কম্পাউন্ড দেয় BaMnO4, পটাশিয়াম +1 বলে MnO4- একটাই লেগেছে, কিন্তু বেরিয়াম তো সেকেন্ড গ্রুপ 2 এলিমেন্ট, তাহলে বেরিয়াম যদি 2+ হয় তাহলে তার জন্য MnO4- কটা লাগবে, 2টো লাগবে। এবার কোয়েশ্চেনটা হবে যে বেরিয়াম পারম্যাঙ্গানেট এই কম্পাউন্ডের এন ফ্যাক্টর কত, অ্যাসিডিক, অ্যালকালাইন, হ্যাঁ, স্ট্রং অ্যালকালাইন, যে কোনো মিডিয়ামে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আমি যদি বলি যে অ্যাসিডিক মিডিয়ামে এর কত, তাহলে অ্যাসিডিক মিডিয়াম যখন আর পারম্যাঙ্গানেট যখন MnO4- মানেও সবসময় অ্যাসিডিক মিডিয়ামে Mn2+ তৈরি করবে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে +7 থেকে +2 হচ্ছে, তার মানে 5 ইউনিটের যে চেঞ্জ হচ্ছে ম্যাঙ্গানিজ আয়নের, ম্যাঙ্গানিজ যে অ্যাটম তার 5 ইউনিটের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, বা আমরা বলতে পারি যে 5 মোলের ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। কিন্তু এখানে কী লেখা আছে দেখো, নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন এক্সচেঞ্জ বা ট্রান্সফার্ড পার মোল অফ দ্যাট সাবস্টেন্স। তাহলে আমাদের ওই অক্সিডাইজিং এজেন্টটাকে বেরিয়াম পারম্যাঙ্গানেট, তো তাহলে বেরিয়াম পারম্যাঙ্গানেটের যদি আমরা 1 মোল যদি এখানে নিই, তাহলে আমরা দেখবো যে তার মধ্যে 2 মোল ম্যাঙ্গানিজ আছে। এবার ম্যাঙ্গানিজের 1 মোলের জন্য 5 ইউনিট চেঞ্জ হচ্ছে, তাহলে ম্যাঙ্গানিজের 2 মোলের জন্য কতটা চেঞ্জ হবে, 10 ইউনিট। সুতরাং ভেরি ভেরি কেয়ারফুল এখানে থাকতে হবে যে এইখানে বেরিয়াম পারম্যাঙ্গানেটের এন ফ্যাক্টর হবে 10, 5 কিন্তু হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানেই আমরা গন্ডগোল করে ফেলি, আমরা ভাবি যেহেতু +7 থেকে +2 5 ইউনিটের চেঞ্জ, সুতরাং এন ফ্যাক্টর 5। এন ফ্যাক্টর 5 হতো যদি আমাদের যে রিঅ্যাক্ট্যান্ট বা যে সাবস্টেন্স দেওয়া হয়েছে সেখানে যদি একটা Mn থাকতো, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জিজ্ঞেস করা হয় যে অ্যাসিড মিডিয়ামে এর এন ফ্যাক্টর কত, তখন আমরা বলবো যে 5, কিন্তু বেরিয়াম পারম্যাঙ্গানেটের কত, 10। ঠিক আছে। এবার যে কটা সাবস্টেন্সের যে কটা মিডিয়ামে, মানে যে কন্ডিশনে আমি এন ফ্যাক্টর বলতে থাকছি পরপর, তোমাদের কাজ হবে তার সঙ্গে সঙ্গে তাদের ইকুইভ্যালেন্ট মাসটা ক্যালকুলেট করে ফেলা। ঠিক আছে। ইকুইভ্যালেন্ট মাস কী করে ক্যালকুলেট করবো, এদের মোলার মাস বের করব, সমস্তগুলোর অ্যাটমিক মাস যোগ করে তারপরে ভাগ করে দেবো এন ফ্যাক্টর দিয়ে। তাহলে প্রত্যেকটা সাবস্টেন্সের প্রত্যেকটা এক্সাম্পল, মানে আজকে আমি যে কটা এক্সাম্পল করাবো প্রত্যেকটা এক্সাম্পলে তোমাদের এক্সট্রা কাজ হবে প্রত্যেকটার এন ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে ইকুইভ্যালেন্ট ওয়েটটাও বের করা। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট, বা আরও মানে প্রিসাইসলি বললে ডাইক্রোমেট আয়ন, Cr2O7 2- ডাইক্রোমেট আয়ন। ঠিক আছে। এবার পারম্যাঙ্গানেট মানে MnO4- ও যেরকম অ্যাসিডিক, হ্যাঁ, স্ট্রং অ্যালকালাইন, মাইল্ড অ্যালকালাইন সমস্ত মিডিয়ামেই কাজ করতে পারে অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু ডাইক্রোমেট কেবলমাত্র অ্যাসিডিক মিডিয়ামেই কাজ করে। ঠিক আছে। কেবলমাত্র ও অ্যাসিডিক মিডিয়ামেই হচ্ছে অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট কাজ করতে পারে, বেসিক মিডিয়ামে মানে অ্যালকালাইন মিডিয়ামে কাজ করতে পারে না। ঠিক আছে। এইটা আবার খুব ইম্পর্টেন্ট। আবারও সেই যেটা বলছি যে ডি ব্লক এলিমেন্ট, যেটা আমাদের ক্লাস 12-এ খুব ইম্পর্টেন্ট। তো সেই ডি ব্লক চ্যাপ্টারের রেসপেক্টে এই যে কথাটা আমি এখন বললাম যে এ অ্যাসিডিক মিডিয়ামেই খালি রিয়াকশন করতে পারে, বেসিক মিডিয়ামে বা অ্যালকালাইন মিডিয়ামে পারে না, এই জিনিসটা আর কি খুব ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারের রেসপেক্টে। তো কী হয়, ও
ক্রোমিয়াম 3+ আয়ন তৈরি করে অ্যাসিডিক মিডিয়ামে। যখন ও নিজে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে তখন নিজে রিডিউসড হয়ে +6 থেকে +3 স্টেটে যায়। তাহলে +6 থেকে +3 স্টেটে যাচ্ছে মানে কত ইউনিটে চেঞ্জ হচ্ছে? 3 ইউনিটের। কিন্তু 1 মোল যদি আমি ডাইক্রোমেট নিই সেখানে 2খানা ক্রোমিয়াম আছে, তাহলে টোটাল কত ইউনিট চেঞ্জ হলো? 2 × 3, তাই না? 3 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, যেরকম আমরা ব্যালেন্স করার সময় করেছি একই কনসেপ্ট। তাহলে এন ফ্যাক্টর কত হয়ে যাচ্ছে? এন ফ্যাক্টর হচ্ছে 6, তাই না? 3 ইউনিটের চেঞ্জ ইন্টু 2, 6। এবার যেটা বলছিলাম যে অ্যাসিডিক মিডিয়ামে ও রিয়াকশান করে এখানে যেতে পারে, বেসিক মিডিয়ামে পারে না কেন? কারণ বেসিক মিডিয়ামে ডাইক্রোমেট আয়নের নিজেরই কোনো অস্তিত্ব নেই। বেসিক মিডিয়ামে ও থাকতেই পারে না, ও সবসময় ডাইক্রোমেট থেকে ক্রোমেটে চলে যায়। ক্রোমেট মানে হচ্ছে Cr2O7 2- হচ্ছে ডাইক্রোমেট, এখান থেকে ও চলে যায় ক্রোমেটে Cr4 2-এ। কখন? যদি মিডিয়াম অ্যালকালাইন হয়। আমরা এরকম বলে থাকি যে ডাইক্রোমেট, মানে এটা আমাদের মনেও রাখতে হয় এইভাবে, যে ডাইক্রোমেট আয়নটা অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে স্টেবল, অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে এটা স্টেবল, আর ক্রোমেট আয়নটা হচ্ছে বেসিক বা অ্যালকালাইন যাই বলো, বেসিক মিডিয়ামে হচ্ছে ক্রোমেটটা স্টেবল। তো বেসিক মিডিয়ামে যখনই আমি পটাশিয়াম ডাইক্রোমেটকে বেসের সঙ্গে মেশাবো, পটাশিয়াম ডাইক্রোমেট বা অন্য যে কোনো ডাইক্রোমেটকে যখন আমি বেসের সঙ্গে মেশাবো সঙ্গে সঙ্গে ও কনভার্ট হয়ে চলে যাবে কোথায়? ক্রোমেটে। সুতরাং ও তো আর ওর তো নিজেরই আর কোনো অস্তিত্ব থাকছে না, সুতরাং ও এবার কীভাবে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। এবার এইটা আমাদের খুব কনফিউশন হয় গ্রুপ ডি ব্লক এলিমেন্ট চ্যাপ্টারে, যে কোন মিডিয়ামে কোনটা বেশি স্টেবল থাকবে, অ্যাসিডিক মিডিয়ামে ডাইক্রোমেট না ক্রোমেট, খুবই গণ্ডগোল হয়ে যায়। আমরা এটাকে মনে রাখি এইভাবে যে এডি আর বিসি, খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দ। তো বিসি মানে বেসিক মিডিয়ামে ক্রোমেট স্টেবল, অ্যাসিডিক মিডিয়ামে ডাইক্রোমেট স্টেবল। তো এইভাবে আমরা এটাকে মনে রাখি আর কি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে সেকেন্ড অক্সিডাইজিং এজেন্ট আমরা যেটা আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন। ডাইক্রোমেট আয়ন কেবলমাত্র অ্যাসিডিক মিডিয়ামে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, অ্যালকালাইন মিডিয়ামে পারে না, এবং সেক্ষেত্রে তার এন ফ্যাক্টর হয়ে যায় 6। ঠিক আছে? আচ্ছা, আরও যদি দু একটা অক্সিডাইজিং এজেন্ট নিয়ে আলোচনা করি, যেমন ধরো হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড যখন অক্সিডাইজিং এজেন্ট, অন্যকে অক্সিডাইজ করে, নিজে তখন নিজে রিডিউসড হয় মানে অক্সিজেন নাম্বার কমবে, ন্যাচারালি কমবে, মানে -1 থেকে -2 হতে পারে, তো জল তৈরি করবে। তাহলে যখন H2O2 অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে তখন তার এন ফ্যাক্টর কত? চেঞ্জ দেখি, -1 থেকে -2 মানে 1 ইউনিট, আর এক মোল H2O2-তে 2 অক্সিজেন আছে, তাহলে 1 ইউনিট × 2, তাহলে এন ফ্যাক্টর হয়ে গেল 2। ফোর্থ এক্সাম্পল দেখি, ধরা যাক H2S থেকে SO2, না H2S থেকে SO2 না, উল্টো বললাম, ধরা যাক SO2 থেকে H2S, হ্যাঁ, বা SO4 2-, সালফেট থেকে SO2। আমরা এরকম এক্সাম্পল আরও আজকে অনেক আলোচনা করবো, আপাতত 3-4টে করে তারপরে আমরা কিছু রিডিউসিং এজেন্ট দেখে নেবো, তারপরে একসঙ্গে আলোচনা করবো। ধরো সালফেট থেকে SO2 তৈরি হচ্ছে, তাহলে সালফেটে সালফার +6 এখান থেকে চলে যাচ্ছে +4 স্টেটে, তাহলে কত ইউনিটের চেঞ্জ হচ্ছে? 2 ইউনিট। আর সালফেটে তো একটাই সালফার, সুতরাং 2 ইউনিট চেঞ্জ টোটাল, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 2। অর্থাৎ পার মোল অফ সাবস্টেন্স এর জন্য কত মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেইটাই খালি ক্যালকুলেট করতে হবে। এবং এই যে ক্যালকুলেশনটা আমরা করছি এগুলো আমরা অলরেডি করে ফেলেছি ব্যালেন্স করার সময়, সুতরাং এগুলো নতুন কিছু নয় আমাদের কাছে। রিডিউসিং এজেন্টদের মধ্যেও খুব পরিচিত 3টে আছে, সেই 3টে বলি, তারপরে অন্যগুলো দেখা যাবে। ধরো C2O4 2-, অক্সালেট আয়ন। অক্সালেট আয়ন সবসময় তৈরি করে কার্বন ডাই অক্সাইড যখন ও রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। রিডিউসিং মানে কি? অন্যকে রিডিউস করবে, নিজে অক্সিডাইজড হবে, অর্থাৎ নিজের অক্সিডেশন নাম্বার বেড়ে যাবে, +3 থেকে +4। চেঞ্জ হচ্ছে কত ইউনিট? 1 ইউনিটের, এবং 1 মোল অক্সালেটে 2 কার্বন আছে, তাহলে 1 ইউনিট × 2, অর্থাৎ 2 হয়ে গেল এখানে অক্সালেটের এন ফ্যাক্টর। খুব কমন আরেকটা এক্সাম্পল হচ্ছে থায়োসালফেট, H2O3 2-। এটা অনেক সময়, এটা যদি এরকম থাকে পরীক্ষায়, যদি Na2H2O3 এই ফর্মে থাকে, তাহলে আমরা এটার নাম বলি সোডিয়াম থায়োসালফেট। এবার সোডিয়াম থায়োসালফেটের সাধারণ নাম হচ্ছে, অনেক সময় এরকম বলা হয় হাইপো সলিউশন।
তো হাইপো মানে তোমাকে বুঝে নিতে হবে যে সোডিয়াম থায়োসালফেট। যদি নর্মাল এমনি একটা মানে সেন্টেন্স এরকম লিখে থাকে যে হাইপো সলিউশনের এন ফ্যাক্টর কত, তা হাইপো কি তার স্ট্রাকচারও দিল না, সংকেতও বললো না, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে দিস ইজ থায়োসালফেট। থায়োসালফেট যখন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, মোস্ট অফ দ্য টাইম এটা তৈরি করে S4O4 2-, S4O6 2-, এটার নাম হচ্ছে ডাইথায়োনেট আয়ন, ডাইথায়োনেট। ঠিক আছে, তাহলে থায়োসালফেট থেকে তৈরি হয় ডাইথায়োনেট আয়ন মোস্ট অফ দ্য টাইম। এবার কিছু রিয়াকশন কন্ডিশন চেঞ্জ হলে এটা চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা যে সমস্ত রিয়াকশনের সম্মুখীন হই সেখানে ম্যাক্সিমাম টাইমই থায়োসালফেটটা নিজে অক্সিডাইজড হয় ডাইথায়োনেটে। এখানে সালফার +2, এখানে সালফার +2.5। অবশ্যই এগুলো অ্যাভারেজ অক্সিডেশন স্টেট। আমি আগেও বলেছিলাম যে যখন আমরা এন ফ্যাক্টর ক্যালকুলেট করি, ব্যালেন্স করি, তখন আমরা কিন্তু অ্যাভারেজ অক্সিডেশন নাম্বারটা নিয়েই চলি। যদিও আমরা জানি যে এখানে 4টে সালফারের প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার 2.5 করে হয় না, 5500 হয়, আর এখানেও দুজনেরই অক্সিডেশন নাম্বার +2 হয় না, তাই না, +6 -2 এরকম কিছু একটা হয়। তো যাই হোক, তো অক্সিডেশন স্টেট আমরা দেখছি যে +2 থেকে বেড়ে 2.5 মানে 0.5 ইউনিট বাড়ছে। এবার একটা থায়োসালফেটে সালফার কটা, 2টো, তাহলে 0.5 ইউনিট বাড়ছে, 0.5 × 2, তার মানে 1 হয়ে গেল। তার মানে আমরা বলবো যে এর এন ফ্যাক্টর হচ্ছে 1, থায়োসালফেটের এন ফ্যাক্টর হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা থার্ড এক্সাম্পল আরেকটা খুবই কমন, সেটা হচ্ছে ধরো যেটা আমি একটু আগে বলছিলাম যে H2S থেকে SO4 2- তৈরি হয়। তাহলে H2S এ সালফার -2 আর এখানে সালফার +6, তাহলে -2 থেকে +6 মানে কত ইউনিট চেঞ্জ হলো, 8 ইউনিট। আর একটা H2S এ সালফার একটাই, সুতরাং 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এন ফ্যাক্টর হচ্ছে কত, 8। ঠিক আছে, আমরা খুব সহজেই আর কি এভাবে এন ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারবো। এইবার যেটা বলছি যে এই 3-4টে করে এক্সাম্পল দেওয়ার পরে যে অনেক সময় কি হয়, রিয়াকশান দেওয়া থাকে। তো রিয়াকশান দেওয়া থাকলে কীভাবে করবো, তারপরে একই রকম, অসুবিধা কিছু নেই। ধরা যাক এরকম বললো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পারম্যাঙ্গানেট আয়ন, সেটা অ্যাসিডিক মিডিয়ামে, হ্যাঁ, ধরা যাক আয়োডাইড আয়নের সঙ্গে রিয়াকশান করেছে। ঠিক আছে, আয়োডাইড আয়নের সঙ্গে রিয়াকশন করেছে, তাহলে ও তো অক্সিডাইজিং এজেন্ট, তাহলে ও কী করবে, আয়োডাইডকে অক্সিডাইজ করবে। আর যখন ও অক্সিডাইজ করছে কাউকে, অর্থাৎ যখন ও অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে অ্যাসিডিক মিডিয়ামে, তখন ও নিজে রিডিউসার কি তৈরি করবে, Mn2+, একটু আগে বললাম আমরা। তাহলে Mn2+ তৈরি হবে, I- কে ও অক্সিডাইজ করবে, I- তৈরি হয়ে যাবে I2 তে কনভার্ট হয়ে যাবে, এছাড়া ধরো জলের মলিকিউল তৈরি হয়ে গেল। এই এবার কোয়েশ্চেনটা এরকম আসতে পারে যে এরকম একটা রিয়াকশান দিয়ে দিল, এই রিয়াকশানে MnO4- এর এন ফ্যাক্টর কত, I- এর এন ফ্যাক্টর কত, ইভেন রিয়াকশানে প্রোডাক্টগুলোরও এন ফ্যাক্টর জিজ্ঞেস করে। তো আমরা যে কটা এক্সাম্পল এর আগে করলাম, মানে এরকম রিয়াকশান ছাড়া নর্মাল লিখে, ওই নর্মাল কেসগুলোতে আমরা প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছিল তাদেরও এন ফ্যাক্টর বের করতে পারবো। কী করে, আগে এটা বলে নিই যে এই ক্ষেত্রে আমরা জানি যে এর এন ফ্যাক্টর হচ্ছে কত, 5, কারণ এটা +7 থেকে +2 স্টেটে যাচ্ছে, 5 ইউনিটের চেঞ্জ, আর একটা মলিকিউলের মধ্যে একটাই Mn আছে, তাই I- -1 স্টেটে আছে, -1 থেকে 0 স্টেটে যাচ্ছে, চেঞ্জ কত হচ্ছে, 1 ইউনিটের চেঞ্জ, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 1। যদি প্রোডাক্টের এন ফ্যাক্টর বের করতে বলে, তাহলে আমরা জাস্ট মনে মনে এটা ভাববো যে রিয়াকশানটা প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টের দিকে আসছে। ঠিক আছে, রিয়াকশানটাকে আমরা ভেবে নেব যে রিয়াকশানটা এরা রিয়াক্ট্যান্ট, এরা প্রোডাক্ট, আর কিছু তফাৎ নেই। তাহলে যদি Mn2+ এর এন ফ্যাক্টর জিজ্ঞেস করে, Mn2+, 2 থেকে 7, চেঞ্জ কত ইউনিটের, 5 ইউনিটের, সুতরাং এন ফ্যাক্টর 5। কার এন ফ্যাক্টর 5, Mn2+। আয়োডিনের এন ফ্যাক্টর কত, আয়োডিন 0 থেকে -1 স্টেটে আসছে, তার মানে চেঞ্জ হচ্ছে 1 ইউনিটের। এবার একটা I2-র মধ্যে দুটো I- আছে, দুটো আয়োডিন পরমাণু আছে, তাহলে 1 ইউনিটের চেঞ্জ × 2, তার মানে এন ফ্যাক্টর হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, এইভাবে আমরা সিম্পলি ক্যালকুলেট করতে পারি। ধরো আমি যেটা বলছিলাম যে ধরো Cr2O7 2-, ওটা রিয়াকশনের মাধ্যমেই দেখাই এটা আবার। ধরা যাক Cr2O7 2-, এর সঙ্গে ধরা যাক Fe2+ এর রিয়াকশন করানো হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে। তাহলে অ্যাসিডিক মিডিয়াম যখন ডাইক্রোমেট
নিজে রিডিউস হয়ে ক্রোমিয়াম 3+ তৈরি করবে, Fe2+ অক্সিডাইজড হবে, অক্সিডাইজড হয়ে Fe3+ তৈরি করবে, আর ধরো জল তৈরি হয়েছে। এবার এখানে বললো যে ডাইক্রোমেটের এন ফ্যাক্টর কত, তাহলে আবারও আমরা অলরেডি করে ফেলেছি ডাইক্রোমেটের এন ফ্যাক্টর। এখানে আমরা দেখতে পাচ্ছি +6 থেকে +3 স্টেটে যাচ্ছে, সুতরাং 3 ইউনিটের চেঞ্জ, 3 ইউনিট ইন্টু দুটো ক্রোমিয়াম, তাহলে এন ফ্যাক্টর 6। +2 থেকে +3 স্টেটে যাচ্ছে, চেঞ্জ 1 ইউনিটের, আছেও একটাই, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 1। আবার যদি প্রোডাক্টের বলে তাহলে প্রোডাক্ট +3 থেকে +6-এ আসছে ক্রোমিয়াম, +3 থেকে +6-এ আসছে, 3 ইউনিটের চেঞ্জ, একটাই আছে, সুতরাং এন ফ্যাক্টর 3। Fe3+ আসছে কোথায়? Fe2+-এ, 1 ইউনিটের চেঞ্জ, Fe আছেও একটা, তাহলে এন ফ্যাক্টর কত? 1। এইভাবে আমরা প্রোডাক্টের এবং রিঅ্যাক্ট্যান্টের দুটোরই এন ফ্যাক্টর কিন্তু ক্যালকুলেট করতে পারি। তাহলে এবার দেখো যা যা এতক্ষণ শিখলাম তারই এবার বেশ কিছু এক্সাম্পলস। বলছে ক্যালকুলেট এন ফ্যাক্টর অ্যান্ড ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস ইন দ্য ফলোয়িং। প্রত্যেকটাতে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট উভয়েরই এন ফ্যাক্টর বের করতে হবে এবং উভয়েরই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে হবে। এখন ইকুইভ্যালেন্ট ওয়েট আমি এখানে বের করবো না, সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটা দেখিয়ে দেবো খালি। তো প্রথমে দেখো +4 থেকে +6-এ যাচ্ছে, চেঞ্জ কত ইউনিট? 2 ইউনিটের। 2 ইউনিট যদি চেঞ্জ হয় তাহলে এখানে এন ফ্যাক্টর 2, এখানেও এন ফ্যাক্টর 2, তাই না? 6 থেকে 4 মানে 2 ইউনিটের চেঞ্জ, এন ফ্যাক্টর 2। এবার ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে বের করবো? SO2 সালফার 32 প্লাস দুটো অক্সিজেন 32, মানে 64 হচ্ছে মোলার মাস, 64/2, 32, এটা হয়ে গেল ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে এইভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট সব কটা বের করতে হবে, মোলার মাস হিসাব করে তাকে এন ফ্যাক্টর দিয়ে ভাগ করব। ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পল থায়োসালফেট একবার করেছিলাম, স্টিল আমি আরেকবার দিলাম, কারণ হচ্ছে এই রিভার্সটা করার জন্য আর কি। 2 থেকে 2.5 মানে 0.5 ইউনিটের চেঞ্জ, 0.5 ইউনিট ইন্টু দুটো সালফার, তার মানে এর এন ফ্যাক্টর হচ্ছে 1। আর এর ক্ষেত্রে 0.5 ইউনিটের চেঞ্জ ইন্টু 4টে অ্যাটম, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 0.5 ইন্টু 4 মানে 2। থার্ড +4 থেকে +6, তাহলে বুঝতেই পারছো এন ফ্যাক্টর হচ্ছে 2। এক্ষেত্রেও আমি কি একই এক্সাম্পল দুবার লিখলাম? হ্যাঁ, একই এক্সাম্পল দুবার লিখে ফেলেছি, যাই হোক। তাহলে এটাকে SO2 থেকে সালফার করে দিই। SO2 থেকে ধরো যদি সালফার তৈরি হয় তাহলে +4 থেকে 0, তাহলে চেঞ্জ হচ্ছে 4 ইউনিটের, তাহলে এন ফ্যাক্টর 4। আর এর ক্ষেত্রেও এন ফ্যাক্টর 4, যেহেতু 0 থেকে 4, তার মানে 4 ইউনিটেরই চেঞ্জ হচ্ছে। আচ্ছা, -1 থেকে 0 স্টেটে যাচ্ছে, তার মানে 1 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, দুটো অক্সিজেন অ্যাটম, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 2। অক্সিজেনের ক্ষেত্রেও 0 থেকে -1 মানে 1 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, তাহলে 1 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম মানে এন ফ্যাক্টর এর ক্ষেত্রেও 2। H2S থেকে সালফার, H2S এ সালফার হচ্ছে -2, এখানে 0, -2 থেকে 0 মানে 2 ইউনিটের চেঞ্জ, একটাই অ্যাটম, তাহলে 2, এখানে হচ্ছে 2। ঠিক আছে। 6 নম্বর আয়োডিন থেকে IO3-, তাহলে 0, এখানে কত স্টেটে আছে? +5 স্টেটে আছে, তাহলে 0 থেকে +5 মানে 5 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, তাহলে আয়োডিনের এন ফ্যাক্টর হচ্ছে 10। আর এখানে 5 ইউনিটের চেঞ্জ ইন্টু আয়োডিন অ্যাটম কটা? একটাই, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 5। ঠিক আছে। পরেরটা N2H4, তাহলে 4টে হাইড্রোজেন +4 হলে এটা -4 মানে একটা নাইট্রোজেন -2, -2 থেকেও যাচ্ছে NO3-তে, তার মানে +5 স্টেটে, তার মানে চেঞ্জ হচ্ছে কত ইউনিট? 7 ইউনিট ইন্টু দুটো নাইট্রোজেন, তাহলে এন ফ্যাক্টর 14। ঠিক আছে, এই কম্পাউন্ডের এন ফ্যাক্টর 14। এখানে 5 থেকে আসছে -2-তে মানে 7, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 7। আচ্ছা, পরেরটা দেখো IO4-, এখানে আয়োডিন +7 স্টেটে থাকে, +7 থেকে 0-তে যাচ্ছে, সুতরাং এন ফ্যাক্টর হচ্ছে 7। আর এই 0 থেকে +7-এ আসছে মানে 7 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 14। ভ্যানাডিয়াম +2 স্টেটে আছে, এখানে ভ্যানাডিয়াম +5 স্টেটে আছে, তাহলে 3 ইউনিটের চেঞ্জ হয়ে গেল, তাহলে ভ্যানাডিয়াম অক্সাইড VO, এখানে এর এন ফ্যাক্টর হচ্ছে 2। আর এখানে 2 কেন লিখলাম? 3। আর এখানে 5 থেকে 2 মানে 3 ইউনিটের চেঞ্জ, 3 ইউনিট ইন্টু দুটো অ্যাটম, তাহলে 6। ঠিক আছে। অ্যামোনিয়াতে নাইট্রোজেন -3, আর এখানে কত হিসাব করলাম একটু আগে? -2, তাহলে 1 ইউনিটের চেঞ্জ, তাহলে অ্যামোনিয়ার এন ফ্যাক্টর হচ্ছে 1, কিন্তু এর এন ফ্যাক্টর হচ্ছে 1 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, তাহলে 2। ঠিক আছে। HNO3, নাইট্রোজেন +5 থেকে +1-এ গেল, 4 ইউনিটের চেঞ্জ, তাহলে এন ফ্যাক্টর 4। এর ক্ষেত্রে 4 ইউনিটের চেঞ্জ কিন্তু দুটো অ্যাটম,
তাহলে এন ফ্যাক্টর হয়ে গেল নাইট্রাস অক্সাইডের হয়ে গেল এন ফ্যাক্টর 8। আচ্ছা Fe2O3 এখানে +3 স্টেটে আছে আয়রন ফেরিক, আর ফেরোসোফেরিক অক্সাইডে আমরা আগে জেনেছিলাম যে মিক্সড অক্সাইড, হ্যাঁ ফেরাস আর ফেরিকের মিক্সচার অমুক তমুক, কিন্তু এই ক্ষেত্রে আবারও বলছি এন ফ্যাক্টর যেহেতু বের করছি আমাদের অ্যাভারেজ নিতে হবে। তাহলে 8, তাহলে 8/3, ঠিক আছে। তাহলে 3 থেকে যখন 8/3-তে যাচ্ছি তখন চেঞ্জ কত ইউনিট হচ্ছে? চেঞ্জ হচ্ছে ধরো 3 - 8/3 মানে 1/3, চেঞ্জ হচ্ছে 1/3, 1/3 × 2, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 2/3। আর এদিকের ফেরোসোফেরিকের এন ফ্যাক্টর হচ্ছে আবারও চেঞ্জ হচ্ছে 3 - 8/3 মানে 1/3, 1/3 × 3 মানে এন ফ্যাক্টর হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো Fe2C2O4 হোল থ্রাইস, এখান থেকে দুটো প্রোডাক্ট আসছে Fe3+ আর CO2। এবার এইটা দেখে বুঝতেই পারছো যে এই যে 2 আর 3 মানে আমরা এটাকে ক্রিস ক্রস মেথডে এক্সচেঞ্জ করে দিই। অক্সালেটের সঙ্গে 3 আছে মানে ওটা হচ্ছে আয়রনের ভ্যালেন্সি, তার মানে আয়রন এখানে Fe3+ স্টেটে আছে। তাহলে Fe এখানে +3 থেকে এই +3তেই আছে, মানে Feর কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ অ্যাকচুয়ালি হয়েছে কার? মানে এই অক্সালেটের কার্বনটা +3 থেকে +4 গেছে। তাহলে চেঞ্জ কত হয়ে গেল? এখানে 1 ইউনিটের চেঞ্জ হলো, 1 ইউনিটের চেঞ্জ, কিন্তু এই একটা মলিকিউলের মধ্যে আছে কটা? 6টা কার্বন আছে। তাহলে আমরা বলবো যে এই যে রিঅ্যাক্ট্যান্ট তার এন ফ্যাক্টর হচ্ছে 1 × 6 মানে 6। আর কার্বন ডাইঅক্সাইডের +4 থেকে +3তে যাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইডের একটাই কার্বন আছে, তাহলে এর এন ফ্যাক্টর হচ্ছে 1, রাইট। লাস্ট খুব ইম্পর্টেন্ট, Fe 0.94 × O। নর্মালি কী হয় যদি আমরা Fe 0.94 না থাকে, যদি ওটা Fe থাকে, শুধু Fe থাকে, মানে Fe একটা অক্সিজেন একটা, তাহলে সেটা হয়ে যায় ফেরাস অক্সাইড। কিন্তু এখানে ফেরাস অক্সাইড না, যখনই এরকম পয়েন্ট মানে ফ্র্যাকশানে কিছু আসবে এগুলোকে আমরা বলি নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড, মানে যেখানে স্টয়চিওমেট্রিক রেশিওটা পূর্ণ সংখ্যায় হয় না। আমরা ছোটোবেলায় ডাল্টনের পরমাণুবাদ পড়েছিলাম যে পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়, একটার সঙ্গে দুটো, চারটের সঙ্গে পাঁচটা, দুটোর সঙ্গে তিনটে, কিন্তু এখানে ওইটা না। ডাল্টনের পরমাণুবাদ এরা মেনে চলে না, এদেরকে আমরা বলি নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড, অনেক সময় বার্থেলয়েডস বলা হয় এদেরকে। এগুলো সম্পর্কে এগুলো কী করে তৈরি হয়, কীভাবে তৈরি হয় এগুলো, সেইটা আমরা ডিটেল পড়বো কোথায়? ক্লাস 12-এ সলিড স্টেট চ্যাপ্টারে, ফার্স্ট চ্যাপ্টারে। আপাতত এটুকু জেনে রাখতে হবে যে এইটার মধ্যে অ্যাকচুয়ালি এখানেও মানে FeO ফেরাস অক্সাইড এবং Fe2O3 মানে ফেরিক অক্সাইড মিক্সড হয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, দুটো অ্যাপ্রোচে সলভ করা যায়। এবার এখান থেকে ফেরিক অক্সাইড তৈরি হচ্ছে মানে কি, এর ভেতরে যতগুলো ফেরাস অক্সাইড আছে তারা সবাই ফেরিকে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এখানে +3 স্টেটে সবাই চলে যাচ্ছে। এখন আমি যদি বলি যে Fe 0.94 O, এখানে যদি অক্সিজেন -2 হয় তাহলে আয়রনের কত অক্সিডেশন নাম্বার সেটা আগে দেখার চেষ্টা করি। তাহলে আয়রনের যদি একটা আয়রনের যদি X ধরে নিই, তাহলে আয়রন আছে কতগুলো? এতগুলো, তাহলে এত X, ঠিক আছে, -2, অক্সিজেনের হচ্ছে -2, দিস = 0, তাহলে X = 2/0.94। তাহলে আমরা বলবো যে Fe 0.94 O এই যৌগে Fe এর অক্সিডেশন নাম্বার হচ্ছে এইটা 2/0.94 বা 200/94, যাই বলো না কেন একই। এইখান থেকে ও চেঞ্জ হচ্ছে কোথায়? Fe2O3-তে মানে +3 স্টেটে। তাহলে চেঞ্জ কতটা হলো? 200/94, 200/94 না, চেঞ্জ যেহেতু বলছি, তাহলে 3 - 200/94, এতটার চেঞ্জ হলো অক্সিডেশন নাম্বারের। এবার Fe আছে কতগুলো? এতগুলো, তাই না? তাহলে এন ফ্যাক্টর কত হবে? এটা দিয়ে গুণ করে দিতে হবে। নর্মালি আমরা যা করছি, দেখো এখানে দেখো কী করলাম, 3 থেকে চেঞ্জ হচ্ছে, 3 থেকে হয়ে যাচ্ছে কত? 8/3। তাহলে চেঞ্জ কতটা হচ্ছে? এটা মাইনাস এটা মানে বিয়োগ করলে 1/3 হচ্ছে। তা যতটা চেঞ্জ ইন্টু যতগুলো অ্যাটম আছে সেটা করছি। তো এখানেও তাই, যতটা চেঞ্জ হচ্ছে ইন্টু যতগুলো অ্যাটম আছে, 0.94 ইন্টু 0.94, তাহলে এইটাই হয়ে যাবে হচ্ছে এন ফ্যাক্টর। কার এন ফ্যাক্টর? এই কম্পাউন্ডের এন ফ্যাক্টর, এই কম্পাউন্ডটার এন ফ্যাক্টর হয়ে গেল, ঠিক আছে। এইটা হিসাব করলে দেখা যাবে 0.83
বা 8-2 এরকম কিছু একটা হচ্ছে, এটা হচ্ছে আনসার। এবার যদি আমাকে এই একই রিয়াকশানে যদি আমাকে ফেরিকের মানে ফেরিকের বলছি এই Fe2O3 ফেরিক অক্সাইডের যদি এন ফ্যাক্টর বের করতে বলে, তাহলে এর ক্ষেত্রেও চেঞ্জটা তো ওটাই হচ্ছে, ইন্টু 0.94 না হয়ে ইন্টু 2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এন ফ্যাক্টর হচ্ছে 3 - 200 বাই এটা ইন্টু 2, ক্যালকুলেট করে নাও। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি লিখেছি কেস 1 কেস 2। অ্যাকচুয়ালি এই যে কেস 1 যেটা, এটা হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করে ফেললাম। হ্যাঁ, শুরুতে আমি এই হেডিংটা লিখতে ভুলে গেছিলাম। এটা তোমরা কোথায় অ্যাড করবে? একদম শুরুতে যে ফর্মুলা আমরা লিখলাম, এন ফ্যাক্টর ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ ইলেকট্রন এক্সচেঞ্জড পার মোল অফ অক্সিডাইজিং অর রিডিউসিং এজেন্ট, ফর্মুলার ঠিক নিচে কেস 1 লিখে রাখবে, মানে এইটাকে কপি করে নেবে। এবার কী লেখা আছে এখানে? অক্সিডেশন নাম্বার অফ ওয়ান এলিমেন্ট চেঞ্জেস ইন এ কম্পাউন্ড, মানে একটা কম্পাউন্ডের ভেতরের একটা এলিমেন্টেরই অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হবে। ফর এক্সাম্পল MnO4- যদি নিই, তাহলে কেবলমাত্র এখান থেকে যদি আমি অ্যাসিড মিডিয়ামে রিয়াকশান করাই, অ্যাসিড মিডিয়ামে, তাহলে কেবলমাত্র ম্যাঙ্গানিজেরই অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে। অক্সিজেন এখানেও -2, প্রোডাক্ট সাইডে অক্সিজেন যেখানে যেখানে থাকবে সব জায়গাতেই অক্সিজেন -2 থাকবে। তাহলে ওয়ান এলিমেন্ট অক্সিডেশন নাম্বার অফ ওয়ান এলিমেন্ট চেঞ্জেস, একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কেবলমাত্র চেঞ্জ হবে। এবং বলছে 2 অফ ফিক্সড অক্সিডেশন নাম্বার অনলি, মানে একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হলো, সেটাও একটা নির্দিষ্ট অক্সিডেশন নাম্বারেই যাবে। মানে +7 থেকে এখানে যেমন +2তে এসছে, +7 থেকে +2 অনলি, অন্য আর কোনো অক্সিডেশন নাম্বারে যাবে না। আমি বলছি MnO4- তো অক্সিডাইজিং এজেন্ট, মানে অন্যকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউসড হবে, তাই নিজে রিডিউসড হয়ে কেবলমাত্র +7 থেকে +2 স্টেটে আসবে। +7 থেকে +6-এ আসলেও রিডিউস, +4-এ আসলেও তাই, 0-তে আসলেও তাই, কিন্তু সেই রকম অন্য আর কোনো স্টেটেও যাবে না, একটাই স্টেটে যাবে। যেমন ধরো অ্যালকালাইন মিডিয়ামে ও +7 থেকে +6-এই শুধু যায়, সেখানে আবার কিন্তু ও +2 স্টেটে আর যাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কেস 1 ছিল। যে কটা এক্সাম্পল আমরা আলোচনা করেছি, দেখবে প্রত্যেকটা এক্সাম্পলেই হচ্ছে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট, তার আন্ডারে একটাই এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে সেটা একটাই স্টেটে গেছে। এখন তাহলে অন্য আর কেসগুলো কী হতে পারে? সেকেন্ড কেস দেখো, অক্সিডেশন নাম্বার অফ মোর দ্যান ওয়ান এলিমেন্ট চেঞ্জেস ইন এ কম্পাউন্ড। আমরা এখন যেগুলো আলোচনা করব সেখানে এই একটা কম্পাউন্ডের মধ্যে মোর দ্যান ওয়ান এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে, ঠিক আছে? এটা একটা কেস হতে পারে। আর একটা কেস কী হতে পারে? এখানে আমরা বলছি যে 2 এ ফিক্সড অক্সিডেশন নাম্বার অনলি, মানে +7 থেকে যেমন শুধুমাত্র +2-তেই যাচ্ছে অ্যাসিড মিডিয়ামে, অন্য কোনো স্টেটে যাচ্ছে না। কিন্তু এরকম অনেক এক্সাম্পল আছে। ধরো যাক কোনো আমি যদি একটা এখানে লিখছি, ধরা যাক আমি যদি একটা ফসফরাসের ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান বলি, তাহলে ফসফরাস এখান থেকে যাচ্ছে 0 থেকে যাচ্ছে -3-তে, আবার যদিও H2PO2- তৈরি করে, তাহলে এখানে যাচ্ছে +1-এ। তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ করে 2 এ ফিক্সড অক্সিডেশন নাম্বার, সেটা এখানে হচ্ছে না। ও 0 থেকে -3-তেও যাচ্ছে, ও 0 থেকে +1-এও যাচ্ছে। তাহলে এইটা আরেকটা কেস হতে পারে। এই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনগুলো আমরা থার্ড কেসে আলোচনা করব। বুঝতে পারলাম? ফার্স্ট কেসে আমরা যেগুলো আলোচনা করলাম, একটাই এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে একটা স্টেটেই যাবে। সেকেন্ড কেস, মোর দ্যান ওয়ান এলিমেন্টের চেঞ্জ হবে। থার্ড কেস, একটা এলিমেন্টেরই চেঞ্জ হবে কিন্তু মোর দ্যান ওয়ান স্টেটে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ওটা আপাতত লিখে নিয়েছো, আমি ধরে নিচ্ছি, দিয়ে আমি ওটা মুছে দিলাম। এখন আমরা কেস 2 আলোচনা করছি, যেখানে অক্সিডেশন নাম্বার অফ মোর দ্যান ওয়ান এলিমেন্ট সেটা চেঞ্জ হতে পারে। এবার আমি দুটো আলাদা রিয়াকশান লিখে রেখেছি এটারই আন্ডারে। আচ্ছা, এটা হচ্ছে FeO, মুছে যাচ্ছে এটা, FeO আর SO2, দুটো রিয়াকশান লিখেছি। দেখো, আমি বলছি যে অক্সিডেশন নাম্বার অফ মোর দ্যান ওয়ান এলিমেন্ট চেঞ্জ। এবার চেঞ্জ করে মানে কি? চেঞ্জ করছে মানে বাড়তেও পারে, কমতেও পারে। তো দুটো এলিমেন্টের আমি আগে এদের অক্সিডেশন নাম্বারগুলো লিখে নিই, তাহলেই বুঝতে পারবো যে কী চাইছি আমি বলতে। Fe2 হবে না, এটা অ্যাকচুয়ালি Fe হবে, FeC2O4, ঠিক আছে? FeC2O4। এখানে আয়রন +2 স্টেটে আছে, এখানে কার্বন +3 স্টেটে আছে। তাহলে আমরা দেখছি যে আয়রনটা +2 থেকে +3-তে যাচ্ছে, আর এখানে যদি কার্বন +4-এ হয়, তাহলে +3 থেকে কার্বন যাচ্ছে +4-এ। ভালো করে লক্ষ্য করো, +2 থেকে +3 মানে ইনক্রিজ, +3 থেকে +4 মানে ইনক্রিজ, মানে বাড়ছে, দুটোই বাড়ছে। এখানে
Fe2S3, তাহলে আয়রন এখানে +3 স্টেটে আছে, +3 থেকে আয়রন যাচ্ছে +2তে, মানে কমছে। আর এটা সালফাইড যেহেতু -2 থেকে সালফাইড যাচ্ছে +4 স্টেটে, তার মানে বাড়ছে। তাহলে আমরা এখানে কি দেখছি, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ, আর এইখানে আমরা দেখছি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ। ঠিক আছে, তাহলে হতে পারে এই কেসটার সঙ্গে আমি আরেকটা এক্সাম্পল এখানে দিতে পারি, সেটা আমি পরে দিচ্ছি। এখানে যেমন দুটোরই বাড়ছে, এর সঙ্গে আমি রাখবো আরেকটা কেস যেখানে দুটোরই অক্সিডেশন স্টেট কমছে। ঠিক আছে, দুটোরই অক্সিডেশন নাম্বার কমে যাচ্ছে। আর এখানে হচ্ছে একজনের বাড়ছে একজনের কমছে, এফির বাড়ছে তো এফির কমছে তো সালফারের বাড়ছে। তাহলে এই যে কেস 2 যেখানে আমি বলছি যে মোর দ্যান ওয়ান এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ করছে ইন এ কম্পাউন্ড, একটা কম্পাউন্ডের মধ্যে উপস্থিত দুটো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জটা হতে পারে যে বোথ ইনক্রিজ আর বোথ ডিক্রিজ, এটা একটা কেস। আর একটা কেস হতে পারে একজনের ইনক্রিজ আর একজনের ডিক্রিজ। তাহলে সেই হিসাবে আমি আবারও কেস 2টাকে দুটো ভাগে ভাগ করছি, এটা হচ্ছে 2A আর এটা হচ্ছে 2B। ঠিক আছে, তাহলে আমি এখানে 2B কেসটা হচ্ছে কি, যে অক্সিডেশন নাম্বার অফ ওয়ান এলিমেন্ট ইনক্রিজেস অ্যান্ড আদার ডিক্রিজেস, এটা একটা কেস। আর এইখানটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ বোথ এলিমেন্ট, দুটো এলিমেন্টেরই হচ্ছে ইনক্রিজ করছে, অর অক্সিডেশন নাম্বার অফ বোথ এলিমেন্ট ডিক্রিজ করছে। তাহলে এটা হয়ে গেল কেস 2 এর A এবং B। ঠিক আছে, এইবার এন ফ্যাক্টর কী করে বের করব, মূল যে আমাদের আলোচনা। তাহলে এন ফ্যাক্টর কী করে বের করব, আমি আপাতত রিঅ্যাক্ট্যান্টেরটাই বলছি, কারণ রিঅ্যাক্ট্যান্টই হচ্ছে সেই স্পিসিস যেখানে মোর দ্যান হচ্ছে ওয়ান এলিমেন্টেরটা চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথমে তো আমরা এটা দেখে নিচ্ছি যে এখানে দেখো +2 থেকে +3তে যাচ্ছে, আমি এটাকে দুটোকে আলাদা করে দেখাচ্ছি এখানে। তাহলে Fe যেহেতু +2 থেকে +3তে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে কত, 1 ইউনিটের। আর কার্বন হচ্ছে +3 থেকে +4এ যাচ্ছে, +3 থেকে +4 চেঞ্জ হচ্ছে কত ইউনিটের, 1 ইউনিটের, কিন্তু দুটো অ্যাটম আছে, তাহলে আমরা বলবো যে 1 × 2 মানে 2 ইউনিটের। ঠিক আছে, এইবার যেহেতু দুটোরই একই রেজাল্ট হচ্ছে, দুটোরই বাড়ছে বা দুটোরই কমছে, এই ক্ষেত্রে এন ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে, ধরা যাক আমি বলছি যে এইখানে যতটা অক্সিডেশন নাম্বারের মানে বৃদ্ধি হলো, দুটোই বৃদ্ধি হচ্ছে, তো যতটা বৃদ্ধি হলো সেটাকে আমি ধরে নিচ্ছি N1 আর এটাকে আমি ধরে নিচ্ছি N2। তাহলে ফর্মুলা হচ্ছে N1 + N2, রাইট। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে এন ফ্যাক্টর অফ FeC2O4 কত হচ্ছে, 1 + 2 মানে 3 = 3। কমপ্লিট এই কেসটা। এবার এই কেস, এখানে আমরা দেখছি যে Fe এর, তাহলে এই 2A কেসের জন্য, এই যে 2A কেস, এইটার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে এই হচ্ছে তার ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে তার ফর্মুলা। আর এখানে আমি দেখছি Fe3 থেকে হচ্ছে 2, তাহলে +3 থেকে যদি +2তে যায়, তার মানে 1 ইউনিটে চেঞ্জ হচ্ছে, কিন্তু দুটো অ্যাটম আছে, তাহলে 1 × 2 মানে 2 ইউনিটে চেঞ্জ হচ্ছে। আর সালফার আমি দেখছি যে -2 থেকে চেঞ্জ হচ্ছে কত, +4, -2 থেকে +4 মানে 6 ইউনিটের চেঞ্জ ইন্টু 3 অ্যাটম। ঠিক আছে, তাহলে -2 থেকে হচ্ছে ও +4, তার মানে 6 ইউনিট ইন্টু 3টে অ্যাটম মানে 18টা। এবার এখানে তো -2 থেকে +4 মানে 18 ইউনিট বাড়ছে, আর এখানে 2 ইউনিট কমছে, তো তাই যদি হয় তাহলে বিয়োগ করতে হবে, সিম্পল। এখানে যদি যোগ করেছি তাহলে ওখানে বিয়োগ করবো। তাহলে এইখানে আমরা লিখবো যে এন ফ্যাক্টর হবে কত, N1, উপরেটা ধরো N1 আর এটা ধরো N2, তাহলে N1 আর N2 বিয়োগফল, মড নিলাম। 2 - 18 করলে তো আবার নেগেটিভে চলে আসবে, তাই মড বলছি আর কি, বা বড় থেকে ছোটোটা বিয়োগ করলে, যাই হোক। তা এই, তাহলে এখানে কত হয়ে গেল, দেখো 16 হয়ে গেল। তাহলে আমরা বলবো যে এন ফ্যাক্টর অফ Fe2S3 এখানে হয়ে গেল 16, 18 - 2, বা মড অফ 2 - 18, এক যা বলবে। তাহলে এই যে কেস 2B,
কেস 2B-র ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে ফর্মুলা, এই দুটো ফর্মুলা তাহলে আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে, কোনো একটা কম্পাউন্ডের মধ্যে একাধিক এলিমেন্টের অক্সিজেন নাম্বারে চেঞ্জ হবে, তখন যদি দুটোই ইনক্রিজ বা ডিক্রিজ করে তখন দুটো আলাদা আলাদা করে বের করে যোগ করে দেবো, আর যদি একটা ইনক্রিজ একটা ডিক্রিজ হয় তাহলে দুটোরই আলাদা আলাদা করে বের করে অক্সিজেন নাম্বারের চেঞ্জ বের করে তার বিয়োগ করে দেবো, সেটা ডিফারেন্সটা নিয়ে নেবো। ঠিক আছে, এইবার এই সংক্রান্ত আরও কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। তাহলে এবার দেখো কোয়েশ্চেনটা লিখেছি যে ক্যালকুলেট এন ফ্যাক্টর অ্যান্ড ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস। এবার এখানে এমন এক্সাম্পল দিয়েছি আমরা যেখানে আমাদের কেস 2A এবং B দুটো একসঙ্গে মিক্স করা আছে কিন্তু। তো প্রথমটা দেখো, আয়রন এখানে +2 স্টেটে আছে, একমাত্র এক্সাম্পল এটা একটা সালফাইডের যেখানে সালফার -1 স্টেটে থাকে, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, আয়রন পাইরাইটস। ঠিক যাই হোক, -1 থেকে সালফার যাচ্ছে +4-এ, আর +2 থেকে আয়রন যাচ্ছে +3-তে। তাহলে এটা হচ্ছে ইনক্রিজ করছে আর এটাও ইনক্রিজ করছে, সুতরাং যোগ করতে হবে। তাহলে -1 থেকে +4 মানে 5 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো এলিমেন্ট, দুটো অ্যাটম, তাহলে 5 × 2 মানে 10 ইউনিট ইনক্রিজ করছে, 10 ইউনিট ইনক্রিজ। আর এখানে +2 থেকে +3 মানে 1 ইউনিট ইনক্রিজ। তাহলে এই জিনিসটার এন ফ্যাক্টর কত হবে? যোগ করে দাও সিম্পলি, 11। এখানে চলে আসি, সালফাইড -2, কপার +1, এখানে কপার +2 বোঝাই যাচ্ছে, সালফার +4। তাহলে -2 থেকে +4 মানে ইনক্রিজ 6 ইউনিটের। ঠিক আছে, 6 ইউনিটের ইনক্রিজ। আর +1 থেকে +2 মানে 1 ইউনিটের ইন্টু দুটো অ্যাটম মানে 2 ইউনিটের ইনক্রিজ। তাহলে ওভারঅল দুটো ইনক্রিজ, তাহলে এন ফ্যাক্টর 8। আচ্ছা, থার্ডটা বলার আগে আমি ওই দিকের একটা করছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো। এখান থেকে আমাদের আর একটা নতুন কনসেপ্ট ডেভেলপ হবে। এখানে সালফার, যেহেতু সালফাইড কম্পাউন্ড, -2, আর্সেনিক +5, সালফার +4-এ গেল, আর্সেনিক x - 6 = -3 মানে আর্সেনিক +3 স্টেটে গেল। তাহলে এই যে +5 থেকে +3-তে যাচ্ছে, 2 ইউনিট চেঞ্জ হচ্ছে ইন্টু দুটো পরমাণু, তাহলে 4 ইউনিট হচ্ছে ডিক্রিজ, 4 ইউনিট ডিক্রিজ করলো। আর সালফার -2 থেকে +4 মানে 6 ইউনিট বাড়লো ইন্টু 5, 6 ইউনিট বাড়লো ইন্টু 5টা অ্যাটম মানে 30 ইউনিট বাড়লো। তাহলে আর্সেনিক সালফাইড AS2S5 এর এন ফ্যাক্টর কত হবে? 30 - 4, সিম্পল 26। ঠিক আছে, এবার এখানে আসবো, আমরা কোন ফর্মুলা ইউজ করলাম এখানে? দিস ইকুয়াল টু mod of n1 - n2। কেন ইউজ করলাম মাইনাস? কারণ একটার বাড়ছে আর একটার কমছে। এটাও এমন একটা এক্সাম্পল যেখানে আয়রন +3, অক্সিজেন -2 থেকে দুজনেই 0-তে যাচ্ছে, অর্থাৎ -2 থেকে 0 মানে 2 ইউনিটের ইনক্রিজ ইন্টু 3টে অ্যাটম, 2 × 3 মানে 6 ইউনিটের ইনক্রিজ। আর এখানে +3 থেকে 0 মানে ডিক্রিজ 3 ইউনিটের ইন্টু দুটো অ্যাটম, তাহলে 3 × 2 মানে 6 ইউনিটের ডিক্রিজ। খুব ভালো করে লক্ষ্য করো, এই দুটো এক্সাম্পল কম্পেয়ার করো। এখানেও আর্সেনিকের কমছে, সালফারের বাড়ছে, একজনের বাড়ছে একজনের কমছে। এখানেও তাই, একজনের বাড়ছে একজনের কমছে, কিন্তু এখানে যতটা কমছে ততটাই বাড়ছে। তাহলে আমরা যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে তো আনসার এসে যাবে 0। তাহলে কি Fe2O3 এন ফ্যাক্টর এখানে 0? আনসার হচ্ছে যে না। যখনই একটাই যৌগের মধ্যে, একটাই মলিকুলের মধ্যে কিছু অ্যাটমের ইনক্রিজ কিছু অ্যাটমের ডিক্রিজ হচ্ছে, তখন যদি বাই এনি চান্স এই বিয়োগফল 0 এসে যায়, তাহলে ভাববে যে বিয়োগফল 0 যদি হয় তাহলে ভাববে যে 0 আনসার হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই পার্টিকুলার রিয়াকশানগুলোকে আমরা বলবো ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশান। আমরা আগে অলরেডি ডেফিনিশন পড়ে এসেছি। ইন্ট্রামলিকুলার রেডক্স, অন্ত আণবিক রেডক্স বিক্রিয়া মানে কি? মানে হচ্ছে যে পার্টিকুলার কম্পাউন্ডটা, মানে যার ভেতরে একাধিক এলিমেন্টের অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে, সেইখান থেকে এমন কিছু প্রোডাক্ট তৈরি হবে যে প্রোডাক্টগুলোতে শুধুমাত্র সেই এলিমেন্টগুলোই থাকবে, অন্য কোনো এলিমেন্ট থাকবে না। এই কথাটার মিনিংটা বুঝতে পারবে ওই এক্সাম্পলে গেলে।
এখানেও এই একটা পার্টিকুলার কম্পাউন্ড, এর ভেতরে দুটো আলাদা আলাদা এলিমেন্ট আর্সেনিক এবং সালফার, যাদের অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রোডাক্ট এমন কিছু তৈরি হচ্ছে যেখানে অন্য এলিমেন্ট এসে গেছে, যে এলিমেন্ট এই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলের মধ্যে নেই। কোন এলিমেন্ট? অক্সিজেন। ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন আমরা এইভাবে দেখে চিনব। যদি আমরা দেখি যে একটার বাড়ছে একটার কমছে, কিন্তু সেখান থেকে তৈরি হওয়া প্রোডাক্টে অন্য কোনো এলিমেন্ট এসে যাচ্ছে, তাহলে সেটা ইন্ট্রামলিকুলার রেডক্স রিঅ্যাকশন নয়। যদি এরকম হয় যে একটার বাড়ছে একটার কমছে এবং প্রোডাক্টে থার্ড কোনো এলিমেন্ট আসছে না, ফোর্থ কোনো এলিমেন্ট আসছে না, যারা যারা এখানে আছে তারা তারা নিজেরাই প্রোডাক্ট তৈরি করছে, এখানে এফি আর অক্সিজেন আছে, তো এখানেও এফি অক্সিজেন ছাড়া অন্য কোনো কিছু নেই, সুতরাং এটা ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন। আর ইন্ট্রামলিকুলার যখন রিঅ্যাকশন হয়, আমরা এরপরে শিখবো সেটা কী করে তার ইনফ্যাক্টর বের করব। সেখানে আমাদের সবার আগে রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করতে হয়, কারণ ব্যালেন্স না করে এই জায়গাটাতে আমরা আনসার পেয়ে যাব। মানে যখনই আমরা দেখব যে এটা একটা ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশান, ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশানের বৈশিষ্ট্যই হচ্ছে এইটা, যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন লস্ট ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইলেকট্রন গেইনড, এটা সমান হবেই। এটাই হচ্ছে ইন্ট্রামলিকুলারের বৈশিষ্ট্য। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে এর এন ফ্যাক্টর হচ্ছে, আমরা আইদার এই সংখ্যাটাকে ধরবো অথবা এই সংখ্যাটাকে ধরবো, অর্থাৎ 6, 0 না। কিন্তু আমরা কিন্তু এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করিও নি। এখানে কিছু ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন আছে যেগুলোকে ব্যালেন্স না করলে এই ইনক্রিজ আর ডিক্রিজটা সমান হয় না, ঠিক আছে? আর এদিকে এরা তো ইন্ট্রামলিকুলার নয়, সুতরাং এখানে সমান হবেই না, কখনোই সমান হবে না। এবার যে ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশানে ব্যালেন্স না করলে ইনক্রিজ আর ডিক্রিজটা সমান হয় না, সেইগুলোতে আমাদের কনফিউশন হয়ে যাবে। তখন আমরা মনে করবো যে ওটা ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশান নয়, সেইটা মনে করে আমরা বিয়োগ করে দেবো। যেহেতু দুটো সংখ্যা ম্যাচ করছে না, ইনক্রিজ আর ডিক্রিজ ম্যাচ করে গেলে তো আমরা বুঝে যাচ্ছি যে 0 হচ্ছে, সুতরাং 0 আনসার হবে না, ওটাই আনসার হবে, যেটা যতটা ইনক্রিজ বা যতটা ডিক্রিজ। কিন্তু যখনই সংখ্যা দুটো আলাদা হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজের, আমরা সবসময় আমাদের টেন্ডেন্সি থাকবে যে বিয়োগ করে দেওয়া, কিন্তু বিয়োগটা করা যাবে না কখন? যদি ইন্ট্রামলিকুলার হয়। কী করে চিনবো? সেই কারণেই ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করার, এন ফ্যাক্টর বের করার আগে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? আর ইন্ট্রামলিকুলার চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে যে পার্টিকুলার কম্পাউন্ডটার মধ্যে দুটো আলাদা এলিমেন্টের একটার বাড়ছে একটার কমছে অক্সিডেশন নাম্বার, তারা ছাড়া, মানে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলে যে অ্যাটমগুলো আছে তারা ছাড়া অন্য কোনো অ্যাটম প্রোডাক্ট মলিকিউলে থাকবে না। ওখানে আছে অক্সিজেন আলাদা অ্যাটম, তাই ওটা ইন্ট্রামলিকুলার নয়। আমি আশা করছি আমি যা যা তোমাদেরকে বললাম এগুলো বোঝাতে পারছি, ঠিক আছে? তাহলে এই পার্টিকুলার এটা একটা এক্সেপশনাল কেস, এইটা আমাদের কেস 2 এর মধ্যে পড়ে না, ঠিক আছে? নাম্বার 4 দেখো। আচ্ছা, এখানে আবার সালফাইড আর আয়রন, এখানে Fe+2 এসে গেল, সালফার +6 এসে গেল, সালফেট যেহেতু, আর এখানে সালফার +4 এসে গেল। এবার আমরা দেখি, দেখো তাহলে এখানেও দেখো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, যে কম্পাউন্ডের মধ্যে একজনের, এই যে দেখো আয়রনের কমছে আর সালফারের বাড়ছে, তাহলে যে কম্পাউন্ডের মধ্যে একটা এলিমেন্টের অক্সিজেন নাম্বার বাড়ছে একটার কমছে, তারা ছাড়া প্রোডাক্ট মলিকিউলে অন্য অ্যাটমও আছে, অক্সিজেন আছে, এখানে অক্সিজেন নেই, সুতরাং এটাও একটা ইন্ট্রামলিকুলার না, এটা কেস 2 এর মধ্যেই পড়ে। ইন্ট্রামলিকুলার আমরা যখন আলোচনা করব কেস 3 বা 4-এ, তখন আমরা দেখব যে প্রোডাক্টে যা যা তৈরি হচ্ছে সেখানে কোথাওই কোনো এক্সট্রা এলিমেন্ট আসছে না, ঠিক আছে? তাহলে +3 থেকে +2 মানে হচ্ছে 1 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, মানে 2 ইউনিটের ডিক্রিজ, ঠিক আছে? সালফার -2 থেকে +6, -2 থেকে +6 মানে 8 ইউনিটের চেঞ্জ ইন্টু 3টে অ্যাটম, মানে 24 ইউনিটের ইনক্রিজ। আবার সালফার থেকে SO2 মানে হচ্ছে -2 থেকে +4 মানে 6 ইউনিটের ইনক্রিজ, 6 ইউনিট ইন্টু 3 মানে 18 ইউনিটের ইনক্রিজ। তাহলে এন ফ্যাক্টর কী হবে? তাহলে এন ফ্যাক্টর অফ Fe2S3 কী হবে? সিম্পল, এর আগে আমরা দেখছিলাম যে একজনের বাড়ছে আর একজনের কমছে, বিয়োগ করলাম, দুজনেরই বাড়ছে যোগ করলাম। তো এবার যদি ওই রকম থাকে তাহলে সবকটার অ্যাভারেজ মানে সাম নেবো আর কি। তাহলে কী করছি দেখো, তাহলে 18 বাড়ছে 24 বাড়ছে, তাহলে 18 + 24, আর 2 ইউনিট কমছে, তাহলে -2, সিম্পল, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো, 22 22 আর 30,
তাহলে 40 হয়ে গেল Fe2S3 এন ফ্যাক্টর। দেখো বাকি এক্সাম্পলগুলো আমি মুছে দিয়েছি, কিন্তু এটা রেখে দিয়েছি তার কারণ এই যে আমাদের যে বেরোলো যে এন ফ্যাক্টর ইকুয়াল টু 40, এই আনসারটা হচ্ছে রং আনসার। কেন রং আনসার? আমরা তো যেরকমভাবে বোঝালাম আমি সেরকমভাবেই তো আমি করলাম। তাহলে ডিফারেন্সটা কোথায় হয়ে গেল, মানে ভুলটা কোথায় হয়ে গেল? দেখো আমরা হেডিং কি দিয়েছিলাম যে মোর দ্যান ওয়ান অ্যাটম ইন আ কম্পাউন্ড বা মোর দ্যান ওয়ান অ্যাটম ইন এ মলিকিউল, যাদের হচ্ছে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, ভালো কথা। কিন্তু এবার চেঞ্জ হয়ে ওরা কোন স্টেটে যাচ্ছে সেই স্টেটটা ফিক্সড কিনা সেইটার কথা আমরা বলিনি। এবার সেইটা এই পার্টিকুলার কেসে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড নয়। -2 থেকে ও +6এও যাচ্ছে, আবার +4এও যাচ্ছে। এবার মুশকিলটা হচ্ছে যে এখানে তো 3টে অ্যাটম আছে সালফারের। যখন আমি বলছি যে ও -2 থেকে +6এ যাচ্ছে, অর্থাৎ 8 ইউনিটের চেঞ্জ হচ্ছে, 8 ইউনিটের ইনক্রিজ, সেটাকে আমি 3 দিয়ে গুণ করলাম। আবার যখন আমি বলছি যে -2 থেকে ও +4এ যাচ্ছে, 6 ইউনিটের চেঞ্জ, তখন আমি 6 × 3 18 করলাম। তাই এই জায়গাটা দিয়ে আমাদের ভুলটা হয়ে গেছে। কেন? কারণ 3টেই তো মাত্র অ্যাটম আছে সালফার, তাহলে 3জনই যদি +6 স্টেটে যায়, তাহলে সেই 3জনই আবার +4 স্টেটে কী করে যাবে? সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে এই 3টে সালফারের মধ্যে আসলে কটা সালফার +6 স্টেটে যাচ্ছে আর কটা সালফার +4 স্টেটে যাচ্ছে। এইটা জানার উপায় হচ্ছে কি? এইটা জানার উপায় হচ্ছে আমাদের প্রথমে ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। যদিও ব্যালেন্স করাটা কিন্তু এখানে কোথাও আমি লিখিনি যে ব্যালেন্স করতেই হবে, একমাত্র আগের দিন যে ব্যালেন্সড ইকুয়েশন বলেছিলাম তার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া বলেছিলাম। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমরা একটা এটাও দেখেছিলাম যে রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে কিছু অ্যাটমের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, কিছুর হচ্ছে না। কিছু 0 থেকে 0 থেকে যাচ্ছে, কিছু 0 থেকে অন্য কোনো স্টেটে যাচ্ছে। এখানে ওরকমই ব্যাপার, প্রায় ওরকমই। -2 থেকে কিছু চেঞ্জ হচ্ছে +6-এ, কিছু হয়ে যাচ্ছে +4-এ, মানে কোনো একটা ফিক্সড জায়গায় তারা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের জানতেই হবে যে এক্স্যাক্টলি কটা অ্যাটম এখান থেকে এইখানে যাচ্ছে আর এক্স্যাক্টলি কটা অ্যাটম এখান থেকে এইখানে যাচ্ছে, সেইটা বোঝার উপায় হচ্ছে ব্যালেন্স করা। তাহলে যদি ব্যালেন্স করতে যাই তাহলে এখানে 2 বসাই, তাহলে কি হবে? 2 বসালে হবে না মনে হচ্ছে, না হবে মনে হচ্ছে, হ্যাঁ। দুটো আয়রন হয়ে গেল, 3টে সালফার, 2 আর একটা 3টে সালফার, আর 2 আর 4 6টা অক্সিজেন, 2 আর 4 6টা অক্সিজেন। আচ্ছা, অক্সিজেন তো আমাদের ব্যালেন্স করতে হবে না। কেন ব্যালেন্স করতে হবে না? কারণ আমরা তো এটা ফুল রিয়াকশান আমরা লিখিনি। Fe2S3-র সঙ্গে অন্য কারোর রিয়াকশান হবে তো, যেখানে অক্সিজেন আছে, জল টল বা অন্য যে কোনো কিছু, তবেই তো প্রোডাক্টে অক্সিজেন আসবে। অর্থাৎ আমরা যে রিয়াকশানটা লিখেছি এটা ইনকমপ্লিট রিয়াকশান, কিন্তু আমাদের এটা এইটুকু দিয়েই কাজ চলে যাবে। কেন? কারণ যে কম্পাউন্ডটার মধ্যে কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, সেই এলিমেন্টগুলোকে আমরা ব্যালেন্স করে দিয়েছি। তো এইটুকু ব্যালেন্স করেই আমাদের এই কাজটা মিটে যাবে। আমরা এবার দেখতে পাচ্ছি যে 3টে সালফারের মধ্যে 2টো সালফার হচ্ছে এই +6 স্টেটে এসছে, তাই না? -2 থেকে +6 স্টেটে এসছে কটা সালফার? 2টো সালফার। তাহলে আমরা এখানে কি করব যে -2 থেকে +6 মানে 8 ইউনিট × 2 করব, রাইট? আর এই যে -3 থেকে +4 স্টেটে এসছে কটা সালফার? তাহলে একটা সালফার নিশ্চয়ই। তাহলে -2 থেকে +4 মানে 6 ইউনিট × একটা সালফার করব, ঠিক আছে? এইবার আমি বলছি যে এই এন ফ্যাক্টর অফ Fe2S3 ইকুয়াল টু, তাহলে 6 ইউনিট বাড়লো, আর এখানে 8 দুগুণে 16 ইউনিট বাড়লো, আর যেটা Fe যেটা কমে যাচ্ছিলো সেটা তো তাই, কারণ এই যে দেখো Fe 2টো অ্যাটম আর এখানে 2টোই আছে, তাহলে ওই যে 1 × 2 মানে 2 ইউনিট কমছে, তাহলে -2, তাহলে 16 আর 6 22 আর মানে 20, তাহলে এন ফ্যাক্টর অ্যাকচুয়ালি বেরোলো হচ্ছে 20। দিস ইজ কারেক্ট। সুতরাং এটা খুবই একটা ট্রিকি এক্সাম্পল। এইসব যদি পরীক্ষায় দেয় তাহলে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। দেখো 6টা হচ্ছে বেরিয়াম থায়োসায়ানাইড, বেরিয়াম 2+ SCN 2-, মানে দুখান আছে যখন, তাহলে আমরা এরকমভাবে লিখবো যে অ্যাকচুয়ালি এটা দেখতে এরকম হয়। আমি যদি এরকমভাবে দেখাই আর কি, যদিও এটা এরকমভাবে দেখানোটা খুব একটা লজিক্যাল না, কারণ এটা আয়নিক কম্পাউন্ড, যেহেতু বেরিয়ামের সঙ্গে বেরিয়াম 2+ ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের এরকম বন্ড দেখানো যায় না। স্টিল বিষয়টা একটু সহজ করে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। সবার আগে তো আমাদেরকে নাহলে এরকমভাবে থাকলে সালফারের কত অক্সিজেন নাম্বার, কার্বনের কত করে বোঝা একটু মুশকিল, তাই জন্য এটা আঁকলাম। এবার দেখো, তাহলে
নাইট্রোজেন হচ্ছে এই সবকটা এলিমেন্টের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তো নাইট্রোজেন যে 3টে বন্ড করেছে প্রত্যেকটা বন্ডের জন্য নাইট্রোজেন -1 করে পাবে অক্সিডেশন নাম্বার, তাহলে -3 হয়ে গেল। কার্বন হচ্ছে নাইট্রোজেন এবং সালফার দুজনের থেকেই বেশি ইলেকট্রো পজিটিভ, তাহলে কার্বন টোটাল যে 4টে বন্ড করেছে 4টে বন্ডের জন্যই কার্বন +1 করে পাবে, তাহলে কার্বন +4, এখানেও কার্বন +4। সালফার কার কার সঙ্গে বন্ড করেছে? কার্বন এবং বেরিয়াম, এই দুজনের থেকেই সালফার বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে দুটো বন্ডের জন্য সালফার -2 হয়ে গেল, আর বেরিয়াম +2। এখানে সালফার +6 স্টেটে আছে, তাহলে এখানে কি দাঁড়ালো? কার্বন হচ্ছে +4, নাইট্রোজেন -3 আর সালফার হচ্ছে -2, ঠিক আছে। আর এখানে HCN দেখো, HCN আবারও নাইট্রোজেন 3টে বন্ডের জন্যই -1 করে পাবে, কার্বন 4টে বন্ডের জন্যই না, কার্বন এই 3টে বন্ডের জন্য +1 করে পেলো +3, আর হাইড্রোজেন থেকে যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ তাই ওটার জন্য এই বন্ডের জন্য একটা -1 পাবে, তাহলে +3 -1 মানে +2। তাহলে আমরা দেখছি ইলেকট্রন অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কার কার হচ্ছে। নাইট্রোজেন দেখো -3 থেকে -3 আছে, চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কার? কার্বন +4 থেকে +2, আর সালফার -2 থেকে +6। খুব ভালো করে লক্ষ্য করো, এই এক্সাম্পলটা কিন্তু আগেরটার মতন না, সেখানে আমরা দেখছিলাম যে একটা এলিমেন্ট তার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়ে দুটো আলাদা স্টেটে গেছে, সেই কারণটা ব্যালেন্স করতে হয়েছিল যে কটা অ্যাটম কোন স্টেটে যাচ্ছে। এখানে যেহেতু সেরকম নেই, যে এখানে আমরা দেখছি -2 থেকে কেবলমাত্রই +6-এ আসছে, +4 থেকে কেবলমাত্রই +2-তে আসছে, অন্য আর কোনো স্টেটে যাচ্ছে না, তাই এখানে ব্যালেন্সিং দরকার নেই। তাহলে আগের যে এক্সাম্পলটা আমরা করলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা টিপিক্যাল এক্সাম্পল, আমরা ব্যালেন্স এই সমস্ত কেসে তখনই করব যদি দেখি যে একটাই অ্যাটম দুটো আলাদা অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কটা অ্যাটম কোন স্টেটে যাচ্ছে সেইটা বোঝার জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখবো? দেখো, যদি আমাকে বেরিয়াম থায়োসায়ানেটের এন ফ্যাক্টর বের করতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে আচ্ছা নাইট্রোজেন তো কিছু হচ্ছে না, সালফার -2 থেকে +6, -2 থেকে +6 মানে হচ্ছে 8 ইউনিট। সালফার আছে কটা? দুটো, 8 ইউনিট ইন্টু 2 মানে 16 ইউনিটের ইনক্রিজ হচ্ছে। আর কার্বন হচ্ছে +4 থেকে +2-তে যাচ্ছে মানে কমছে, তো 2 ইউনিট কমছে। কটা আছে? কার্বনও দুটো আছে, তাহলে ইন্টু 2 মানে 4 ইউনিট কমছে, 16 ইউনিট বাড়ছে, 4 ইউনিট কমছে। নাইট্রোজেন -3 থেকে -3-তেই যাচ্ছে, সুতরাং টেনশন নেই, তাহলে হয়ে গেল কমপ্লিট। তাহলে 16 - 4 করলেই আমরা ইন ফ্যাক্টর পেয়ে যাবো। ইন ফ্যাক্টর অফ বেরিয়াম থায়োসায়ানেট ইকুয়াল টু 16 - 4 মানে 12, রাইট। নেক্সট এক্সাম্পল দেখো, এটা হচ্ছে ফেরোসায়ানাইড আয়ন, ফেরোসায়ানাইড। এবার আবার যদি ওখানে সায়ানাইড আছে, ওখানে আমরা সায়ানাইড অলরেডি করেছি, কার্বন +2 নাইট্রোজেন -3, তা এখানে আর আলাদা করে আমরা তাহলে হিসাব করবো না। এখানে আয়রন +2 স্টেটে থাকে, ঠিক আছে, আয়রন +2, কার্বন, তাহলে আমরা লিখে দেবো +2 আর নাইট্রোজেন -3, নাইট্রোজেন -3। তাহলে +2 থেকে আয়রন যাচ্ছে +3-তে, 1 ইউনিটের ইনক্রিজ, একটাই আছে। কার্বন +2 থেকে যাচ্ছে +4-এ, +2 থেকে যাচ্ছে +4-এ, 2 ইউনিটের চেঞ্জ ইন্টু 6টা কার্বন, 2 × 6 12 ইউনিটের চেঞ্জ হচ্ছে, মানে ইনক্রিজ হচ্ছে। আর ফাইনালি যদি বলি যে নাইট্রোজেন +5-এ যাচ্ছে, কোত্থেকে? -3 থেকে, -3 থেকে +5 মানে 8 ইউনিটের চেঞ্জ ইন্টু 6, 8 ইউনিটের চেঞ্জ ইন্টু 6 মানে 48 ইউনিট। খুব ভালো করে লক্ষ্য করো, তিনটেরই হচ্ছে ইনক্রিজ করছে, সুতরাং সব যোগ করে দেবো। 48 আর 12 কত? 60, আর 1 কত? 61। তাহলে এন ফ্যাক্টর অফ FeCN6 4- ইকুয়াল টু 61, ঠিক আছে। ওদিকে দেখো, Bi2S3 বিসমাথের সালফাইড, তো সালফাইডে -2 আর বিসমাথ এখানে +3 স্টেটে আছে, +3 থেকে যাচ্ছে +5-এ মানে 2 ইউনিটের চেঞ্জ ইন্টু 2, তার মানে 2 × 2 মানে 4 ইউনিটের ইনক্রিজ। আর সালফার -2 থেকে 0 মানে 2 ইউনিটের ডিক্রিজ, তাহলে 2 ইউনিটের ডিক্রিজ মানে ইন্টু 3 আছে,
6 ইউনিটের ডিক্রিজ, তাহলে এন ফ্যাক্টর অফ Bi2S3 কত হচ্ছে? 4 বাড়ছে আর 6 কমছে, মানে ডিফারেন্স কত আসছে? 2 ইউনিট। তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 2। দেখো এইদিকে লিখছি, ওইখানে ওপরে আবার ওইগুলোকে মুছতে হবে, নাহলে AsO4 3- আর সালফেট। তা সালফেট মানে সালফার এখানে +6 স্টেটে আছে, এখানে সালফার -2, আর্সেনিক +3। তাহলে -2 থেকে +6 মানে 8 ইউনিটের চেঞ্জ, 8 × 3 24 ইউনিট বাড়লো। +3 থেকে এখানে 8 আর 3 মানে +5 স্টেটে গেছে। তাহলে +3 থেকে +5 মানে 2 ইউনিট ইনক্রিজ, 2 ইউনিট × 2 মানে 4 ইউনিট ইনক্রিজ। তাহলে টোটাল যোগ করে দেবো 28। তাহলে এন ফ্যাক্টর অফ As2S3 হচ্ছে 28, 24 আর 4 28। আচ্ছা, এইটা এখানে করা যাবে, ওপরে জায়গা আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি আয়োডিন -1, ক্রোমিয়াম +3, ক্রোমেটে ক্রোমিয়াম +6, +3 থেকে +6 আছে মানে 3 ইউনিটের ইনক্রিজ। আর এখানে হচ্ছে আয়োডিন +7 স্টেটে পার আয়োডেট আয়ন। তাহলে -1 থেকে +7 মানে 8 ইউনিটের ইনক্রিজ ইন্টু 3টে অ্যাটম, মানে 24 ইউনিট ইনক্রিজ করছে, আর এখানে 3 ইউনিট মানে 27 ইউনিটের ইনক্রিজ হচ্ছে। তাহলে এন ফ্যাক্টর অফ Cri3 = 27। দেখো আরও 3টে রিয়াকশান লিখেছি, এগুলো তোমাদের বাড়িতে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এই সেম। এবার এখানে আরও দুটো কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে দেখো এই নাম্বার 11 আর 12 এই দুটো এক্সাম্পল যদি দেখো, তাহলে তোমরা দেখবে যে কম্পাউন্ডের মধ্যে একাধিক এলিমেন্টের অক্সিজেন নম্বরের চেঞ্জ হচ্ছে, সেই এলিমেন্টগুলো দিয়েই প্রোডাক্ট তৈরি হয়েছে। ঠিক আছে, এসএন কার্বন অক্সিজেন, এখানেও তাই, এসএন কার্বন অক্সিজেন ছাড়া কোনো প্রোডাক্ট নেই, মানে প্রোডাক্টে অন্য কোনো এলিমেন্ট নেই। যেমনটা আমরা ওইদিকে দেখছিলাম যে এখানে যে কম্পাউন্ডের মধ্যে দুটো এলিমেন্টের চেঞ্জ হচ্ছে অক্সিজেন নাম্বার, সেটা ছাড়াও অক্সিজেন চলে এসছে। আমরা বলছিলাম যে যখন অন্য কোনো এলিমেন্ট দেখবো চলে এসছে, তখন সেটা ইন্ট্রামলিকুলার না, ইন্ট্রামলিকুলার রিডক্স নয়। ইন্ট্রামলিকুলার হতে গেলে কি করতে হবে? থার্ড কোনো বাইরের কোনো এলিমেন্ট এলে হবে না প্রোডাক্টে। তো আমরা এইখানে দেখছি যে প্রোডাক্টে বাইরের কোনো এলিমেন্ট আসেনি, বাইরের কোনো এলিমেন্ট আসেনি। স্টিল এই রিয়াকশানগুলো কিন্তু ইন্ট্রামলিকুলার নয়। কেন? ইন্ট্রামলিকুলার হতে গেলে যেমন ওইটা একটা কন্ডিশন যে বাইরের কোনো এলিমেন্ট এলে হবে না, রিয়াক্ট্যান্টের উইদিন দ্য রিয়াক্ট্যান্ট যা যা এলিমেন্ট আছে সেইগুলো দিয়েই প্রোডাক্ট তৈরি হতে হবে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন লস্ট এবং টোটাল নাম্বার অফ ইলেকট্রন গেইনড এটা সেম হতে হবে। তো এখানে আমরা দেখছি যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন খালি এখানে অক্সিজেন নাম্বার খালি বেড়েই চলেছে, দু জায়গাতেই বেড়েছে। তাহলে কমেছে কার? কমেছে হচ্ছে তার যেখান থেকে এই অক্সিজেনগুলো এসছে সেই আলাদা এলিমেন্টটা। সুতরাং কোনো মতেই এটা ইন্ট্রামলিকুলার না। ইন্ট্রামলিকুলার হতে গেলে প্রথম কথা হচ্ছে উইদিন দিস সাবস্টেন্স একজনের অক্সিজেন স্টেট বাড়তে হবে, একজনের কমতে হবে। তো এখানে দুজনেরই বেড়েছে। এখানে আসি, দেখো +3 থেকে +4 হয়েছে, আর এখানে এসএন +2 থেকে +4 হয়েছে, দুজনেরই বেড়েছে। এখানে অবশ্য +3 থেকে +2 কমেছে নাইট্রোজেনের +5 থেকে +2 কমেছে। ইন্ট্রামলিকুলার হতে গেলে শুধুমাত্র ওইটা দেখলে হবে না যে বাইরের কোনো এলিমেন্ট এখানে আসেনি, তাহলে ইন্ট্রামলিকুলার না। ইন্ট্রামলিকুলার মানে ওর ভেতরেই তো হচ্ছে তোমার অক্সিডেশন এবং রিডাকশন দুটোই। সুতরাং একজনের জারণ সংখ্যা কমবে, একজনের বাড়বে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাইরের কোনো এলিমেন্ট আসবে না প্রোডাক্টে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন গেইনড অ্যান্ড লস্ট ইকুয়াল হবে। এই 3টেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তবে সেই রিয়াকশনটা হবে ইন্ট্রামলিকুলার। এবার ইন্ট্রামলিকুলারের কীভাবে ব্যালেন্স করতে হয় সেইটা এবার দেখাচ্ছি। এবার আমরা কেস 3 শুরু করছি, এন ফ্যাক্টর অফ ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। মানে রিয়াকশনের এন ফ্যাক্টর না, যাই হোক, মানে রিয়াক্ট্যান্ট আর কি, রিয়াক্ট্যান্ট যেটা কিনা ইন্ট্রামলিকুলার রেডক্সে পার্টিসিপেট করছে। ঠিক আছে, এখানে অফ না বলে এন ফ্যাক্টর অফ রিয়াক্ট্যান্টস, এন ফ্যাক্টর অফ রিয়াক্ট্যান্টস ইন ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। এবার ইন্ট্রামলিকুলার যা যা বলছিলাম আর কি যে একটু আগে, যে ইন্ট্রামলিকুলার হতে গেলে কী কী কন্ডিশন ফুলফিল করতে হবে। এক হচ্ছে উইদিন আ কম্পাউন্ড, একটা কম্পাউন্ডের মধ্যেই 1 এলিমেন্ট গেটস অক্সিডাইজড, মানে যার অক্সিডেশন নাম্বার বাড়বে, অ্যান্ড আদার এলিমেন্ট গেটস রিডিউসড। ঠিক আছে, একটাই কম্পাউন্ডের মধ্যে একটা এলিমেন্ট অক্সিডাইজড হবে আর একটা এলিমেন্ট রিডিউসড হবে। তা
এগুলো হচ্ছে সেই এক্সাম্পল আর কি। দেখো আমরা এক্সাম্পলে দেখাচ্ছি যে এখানে ক্লোরিন +3 আর অক্সিজেন -2। আমরা দেখছি ক্লোরিন -1 চলে গেছে, অক্সিজেন 0 চলে গেছে। তাহলে যে অক্সিজেন যে -2 থেকে 0 মানে কি ইনক্রিজ অক্সিডেশন, আর ক্লোরিন +3 থেকে -1 মানে ডিক্রিজ রিডাকশান। তাহলে একটাই মলিকুলের মধ্যে একটা এলিমেন্ট ক্লোরিন হয়ে গেল রিডিউসড, অন্য এলিমেন্ট অক্সিজেন হয়ে গেল অক্সিডাইজড। ওখানেও একই জিনিস দেখছি আমরা একটু পরে। তাহলে প্রথম কন্ডিশনটা বোঝা গেল। সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রোডাক্টস আর ফর্মড ফ্রম এলিমেন্টস উইদিন দ্য রিঅ্যাক্ট্যান্ট। রিঅ্যাক্ট্যান্ট যা যা এলিমেন্ট দিয়ে তৈরি, প্রোডাক্ট অর্থাৎ যেখানে কিনা অক্সিডেশন নাম্বারের চেঞ্জগুলো আমরা লক্ষ্য করছি, সেই প্রোডাক্টে যে যে এলিমেন্ট থাকবে তারা এখান থেকেই আসবে। পটাশিয়াম ক্লোরিন অক্সিজেন, পটাশিয়াম ক্লোরিন অক্সিজেন ছাড়া অন্য কোনো এলিমেন্ট দিয়ে প্রোডাক্ট তৈরি হবে না। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা। থার্ড কন্ডিশন হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন লস্ট ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইলেকট্রন গেইনড। আমরা দেখব এই ধরনের ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশানে যে এই যে +3 থেকে চলে যাচ্ছে কোথায়, সরি +3 থেকে চলে যাচ্ছে -1-এ। তাহলে +3 থেকে -1 মানে কমছে অক্সিডেশন নাম্বার, মানে রিডাকশান হচ্ছে, মানে ইলেকট্রন গেইনড হচ্ছে। তাহলে ক্লোরিন যতগুলো ইলেকট্রন গেইন করবে, অক্সিজেন ততগুলো ইলেকট্রন লস করবে। এবার এই লাস্ট স্টেপটাতে এসে আমাদের কি হয়, আমরা দেখি গন্ডগোল হয়। এই গন্ডগোলটা অ্যাভয়েড করার জন্য যখনই আমরা ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশানকে ব্যালেন্স করব, তখনই সবার আগে রিয়াকশানটাকে ব্যালেন্স করতে হবে। দেখো এই রিয়াকশানটা এখানেও ব্যালেন্স নেই, ঠিক আছে, 3টে অক্সিজেন 2টো অক্সিজেন ব্যালেন্স করা নেই, এখানেও ব্যালেন্স করা নেই। এবার কোন ক্ষেত্রে ব্যালেন্স না করা থাকলে অসুবিধা হবে দেখো। তাহলে এখানে +5 থেকে -1 আর অক্সিজেন -2 থেকে 0। তাহলে +5 থেকে -1 মানে 6 ইউনিটের চেঞ্জ, আর -2 থেকে 0 মানে 2 ইউনিটের চেঞ্জ ইন্টু 3 মানে 6। তো দেখো যতটা কমে গেল ততটাই বেড়ে গেল, মানে প্রথম দুটো কন্ডিশন ফুলফিলড হওয়ার পরে থার্ড কন্ডিশন অটোমেটিক্যালি ফুলফিলড হয়ে গেল। তাহলে আমরা বলবো যে এন ফ্যাক্টর অফ KClO3 হচ্ছে এই পার্টিকুলার সংখ্যাটা, যে যতটা ইলেকট্রন লস্ট ইকুয়াল টু গেইনড। তো ওই যে সংখ্যাটা যতটা ইলেকট্রন লস্ট বা গেইনড হচ্ছে সেটাই হচ্ছে এন ফ্যাক্টর। এখানে যদি আমি চলে আসি তাহলে দেখবো যে ম্যাঙ্গানিজ এখানে +7 থেকে +4 স্টেটে যাচ্ছে, আর অক্সিজেন -2 থেকে 0। ইনফ্যাক্ট অক্সিজেন -2 থেকে -2তেও যাচ্ছে কিছু অক্সিজেন। খুব ভালো করে ডিফারেন্সটা লক্ষ্য করো। যতগুলো অ্যাটম আছে কোনো একটা স্টেটে, সবগুলো অ্যাটমই সেই অন্য স্টেটে কনভার্ট হচ্ছে। এখানেও 3টে অক্সিজেন আছে -2তে, তো 3টে অক্সিজেনই এখানে যদি ব্যালেন্স আমরা করি তাহলে দেখবো যে 3টে অক্সিজেনই মানে 0 স্টেটে যাচ্ছে। ঠিক আছে, এইবার আমি ব্যালেন্স করছি। দেখো ব্যালেন্স করার জন্য কী করবো, তাহলে এখানে 3/2 বসিয়ে দিলেই হবে। তাহলে 3টে অক্সিজেন পরমাণু, আমি বলছি যতগুলো অক্সিজেন পরমাণু প্রথম স্টেটে আছে, চেঞ্জ হওয়ার পরে সবাই একটাই ফিক্সড স্টেটে গেল। যখনই এইটা হচ্ছে না তখনই ব্যালেন্স না করলে অসুবিধাটা দেখো। আমি হিসাব করবো, ম্যাঙ্গানিজের হিসাব এরমভাবে করবো যে 7 থেকে 4 হলো, মানে 3 ইউনিট চেঞ্জ ইন্টু 2, দুটো আছে 6 ইউনিটের ডিক্রিজ। আর আমি অক্সিজেনের হিসাব নর্মালি কীভাবে করবো, আমি কীভাবে করবো, -2 থেকে 0 মানে 2 ইউনিটের চেঞ্জ ইন্টু 7টা অ্যাটম। যেই আমি 7টা অ্যাটম করে দেবো, আমি দেখবো এবার মিলছে না। প্রথম দুটো কন্ডিশন ফুলফিলড হয়েছে, বুঝতে পেরে গেছি ইন্ট্রামলিকুলার, কিন্তু থার্ড কন্ডিশন মানে ইলেকট্রন লস্ট ইকুয়াল টু গেইনড মিলছে না। এক্ষেত্রে আমাকে ব্যালেন্স করতে হবে। কেন ব্যালেন্স করতে হবে? ব্যালেন্স করলে পরে আমি এখানে দেখো প্রথমে দেখছি যে এমনি দেখে বুঝতে পারছি যে 7টা অ্যাটমের মধ্যে 7টারই অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে না। কিছু আছে যারা ওই সেম স্টেটই থেকে গেছে, -2। তাহলে এক্স্যাক্টলি কটা অ্যাটম সেম স্টেটে থাকলো তাদেরগুলো তো কাউন্ট করলে তো হবে না। আমি তো 7খানারই কাউন্ট করে ফেলেছি যে 7টারই -2 থেকে 0 হচ্ছে, আসলে তো সেটা হয়নি। তাহলে কতগুলো সেম স্টেটে রয়ে গেছে সেইটাকে বাদ দিতে হবে, বাদ বাকি যতগুলো -2 থেকে 0 স্টেটে গেছে তাদের জন্য এইটা কাউন্ট করতে হবে চেঞ্জটা। তো সেই কারণে ব্যালেন্স ইজ আ মাস্ট। এবার ব্যালেন্স করার জন্য দুটো আছে, তো এখানে 2 বসালাম। ম্যাঙ্গানিজ ব্যালেন্সড, অক্সিজেন 7টা আছে, তার মধ্যে 4টে হয়ে গেল, এখানে থাকবে 3টে মানে 3/2। এইবার আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা যে 4টে অক্সিজেন অ্যাটম হচ্ছে তেমন যাদের অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হয়নি। 7টার মধ্যে 4টের চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কটার, 3টে পরমাণুর। 3/2 O2 মানে 3 অক্সিজেন পরমাণু। 3টে পরমাণু যদি চেঞ্জ হয় তাহলে এই 7টাকে মুছে আমাকে করতে হবে 3। যেই আমি 3 করবো, এবার দেখো যতগুলো গেইন ততগুলো লস্ট, মিলে গেল।
সুতরাং এই যে থার্ডটা এসে মিলে গেল, এই মিলে যাওয়ার জন্য কোথাও ব্যালেন্স করতে হচ্ছে, কোথাও ব্যালেন্স করতে হচ্ছে না। তাহলে ঝামেলা এড়ানোর জন্য আমি কী করবো, সবকেই ব্যালেন্স করে দেবো। সুতরাং আমি এখানে লিখবো যে টু ফাইন্ড এন ফ্যাক্টর অফ রিঅ্যাক্ট্যান্ট, টু ফাইন্ড এন ফ্যাক্টর অফ রিঅ্যাক্ট্যান্ট ইন ইন্ট্রামলিকিউলার রেডক্স রিঅ্যাকশান। পুরোটা তোমরা লিখে নাও। কী করবো, স্টেপ 1-এ আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ব্যালেন্স দ্য ইকুয়েশন। আর স্টেপ 2-তে গিয়ে আমরা বলবো যে এন ফ্যাক্টর কী হবে, এন ফ্যাক্টর হলে কত হবে, সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন লস্ট আর নাম্বার অফ ইলেকট্রন গেইনড, যেটা হবে সেই সংখ্যাটাই হয়ে গেল এন ফ্যাক্টর। তাহলে এক্ষেত্রে আমরা বলবো Mn2O7 এর এন ফ্যাক্টর হচ্ছে 6। ক্লিয়ার? আচ্ছা, আরও কটা এক্সাম্পল লিখে রেখে দেখো। তাহলে আমরা শেখার পর যখন আমরা প্র্যাকটিস করবো বা যখন পরীক্ষার সময় আমাদের অ্যাপ্রোচটা কী হবে। প্রথম কথা হচ্ছে অক্সিজেন নাম্বারের চেঞ্জগুলো দেখে নেওয়া, যে এখানে নাইট্রোজেন 0, এখানে ক্রোমিয়াম +3, ডাইক্রোমেটে ক্রোমিয়াম +6 হয়, আর একটা অ্যামোনিয়াম ক্যাটায়ন, তাই না? তাহলে NH4+ যদি হয় তাহলে সেখানে অ্যামোনিয়া কত, X+4 = +1, তাহলে X = -3। সুতরাং নাইট্রোজেন -3 থেকে চলে গেল 0-তে। তাহলে দেখছি প্রথম কথা হচ্ছে যে আমরা কেস 2 এবং কেস 3 কী করে আলাদা করব। কেস 2 মানে যেটা ইন্ট্রামলিকুলার নয়, অথচ একটাই এলিমেন্টের মধ্যে দুজনের চেঞ্জ হচ্ছে। আর কেস 3 হচ্ছে একটাই এলিমেন্টের মধ্যে দুজনের চেঞ্জ হচ্ছে কিন্তু ইন্ট্রামলিকুলার। ডিফারেন্সিয়েট করবো কী করে? প্রথম কথা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া তো ওদের ক্ষেত্রেও সেম, কেস 2 এর ক্ষেত্রেও, যে একটাই কম্পাউন্ডের মধ্যে দুটো আলাদা এলিমেন্টের অক্সিজেন নাম্বারে চেঞ্জ হবে। সেকেন্ডটা, যে প্রোডাক্টে অন্য কোনো এলিমেন্ট আসবে না। ঠিক আছে, এখান থেকে তৈরি হচ্ছে এটা, তা ক্রোমিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ছাড়া অন্য কেউ নেই, এখানেও নেই, এখানেও নেই, সুতরাং ইন্ট্রামলিকুলার। কিন্তু এই লাস্টেরটা আমরা দেখছি প্রোডাক্টে এখানে অক্সিজেন আর্সেনিক +5, এখানে আর্সেনিক কত হচ্ছে +3, সালফার -2, সালফার +4। তাহলে একটাই কম্পাউন্ডের মধ্যে একজনের কমেছে আর একজনের বেড়েছে, কিন্তু প্রোডাক্টে অক্সিজেন এসে গেছে, যেটা হচ্ছে এখানে অ্যাবসেন্ট। সুতরাং দিস ইজ নট ইন্ট্রামলিকুলার। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কেস 2। ক্লিয়ার? এবার যেই দেখলাম যে ক্রাইটেরিয়া 1, ইন্ট্রামলিকুলারের কন্ডিশন 1 এবং 2 দুটোই স্যাটিসফাই করেছে, পরবর্তী কাজ হচ্ছে আমার ব্যালেন্স করা। নাইট্রোজেন 2টো, আচ্ছা এটা কিন্তু ব্যালেন্স করাই আছে। দেখো, মানে এই ইকুয়েশনটা ব্যালেন্স এমনিতে দরকার হয় না। 7খানা অক্সিজেনটা খালি ব্যালেন্স করতে হবে, যে 3টে আর 4টে, 7টা। তাহলে হাইড্রোজেনও ওখানে 8টা হয়ে গেল, এখানে হাইড্রোজেন 8টা হয়ে গেল, ক্রোমিয়াম 2টো, নাইট্রোজেন 2টো, সব ব্যালেন্স হয়ে গেছে। এইবার আমরা দেখব যে ব্যালেন্স করার পরে আমরা দেখব সত্যিই যদি এটা ইন্ট্রামলিকুলার হয় তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন লস্ট আর গেইনড ইকুয়াল হয়ে যাবে। তাহলে দেখো, ক্রোমিয়াম +6 থেকে +3, 3 ইউনিট ইন্টু 2টো ক্রোমিয়াম মানে 6 ইউনিট। নাইট্রোজেন -3 থেকে 0, 3 ইউনিট ইন্টু 2টো, তাই না? 3 ইউনিট ইন্টু 2টো মানে 6 ইউনিট। তাহলে যতটা ইনক্রিজ ততটাই ডিক্রিজ। তাহলে এন ফ্যাক্টর আমাদের এই যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডের এন ফ্যাক্টর হচ্ছে 6। ক্লিয়ার? পরেরটা, পার ম্যাঙ্গানেট +7, ম্যাঙ্গানেট +6, MnO2 +4। খুব কেয়ারফুল কিন্তু এইটা। অক্সিজেন -2, 0। খুব ভালো করে লক্ষ্য করো। এইবার আমরা কেস 2 এর আন্ডারে যেটা করেছিলাম না, একটা ফেরাস সালফেট আর SO2 তৈরি হয়েছিল Fe2S3 থেকে সম্ভবত, বা FeS2 থেকে। তো এইটা ওইরকম কেস। এখানে আমরা দেখছি যে অক্সিজেন -2 থেকে কিছু অক্সিজেন -2তেই রয়ে গেছে আর কিছু অক্সিজেন 0তে গেছে। তাহলে কটা অক্সিজেন রয়ে গেল, কটা 0তে গেল, ব্যালেন্স না করলে বুঝবো না। একই রকমভাবে ম্যাঙ্গানিজ +7 ছিল, কিছু গেছে +6-এ, কিছু গেছে +4-এ। তাহলে কটা ম্যাঙ্গানিজ +6-এ গেল, কটা +4-এ গেল, ব্যালেন্স না করলে বুঝবো না। সুতরাং ব্যালেন্সিং ইজ আ মাস্ট। তো দেখি ব্যালেন্স করে কী হয়। আর একটা জিনিস আমরা দেখছি যে প্রোডাক্টে যেখানে যেখানে অক্সিজেন নাম্বার চেঞ্জ হয়েছে সেখানে রিঅ্যাক্ট্যান্টে যে অ্যাটম আছে সেইগুলো ছাড়া এক্সট্রা কেউ নেই, সুতরাং এটা ইন্ট্রামলিকুলার। ঠিক আছে? এবার দেখো, K2MnO4, তো এখানে 2 দিলাম,
দুটো ম্যাঙ্গানিজ, তো একটা একটা দুটো হয়ে গেছে। পটাশিয়াম ম্যাঙ্গানিজ ব্যালেন্স হয়ে গেছে। অক্সিজেন 4 দুগুণে 8টা আছে, 4টে 6টা 8টা হয়ে গেল ব্যালেন্স। এইবার দেখো, আচ্ছা আমি ওপরটা মুছে নিই, নাহলে এখানে লিখতে পারবো না। তাহলে ম্যাঙ্গানিজ দুটো আছে, একটা গেছে +6-এ, একটা গেছে +4-এ। তাহলে ম্যাঙ্গানিজ +7 থেকে +4-এ একটা গেছে, একটাই গেছে, তাহলে হচ্ছে 3 × 1, ঠিক আছে। আচ্ছা, আর একটা ম্যাঙ্গানিজ +7 থেকে গেছে +6-এ, তার মানে 1 ইউনিটে চেঞ্জ হয়েছে, 1। এই দুটোই কি হয়েছে? ডিক্রিজ, তাই না? 7 থেকে 6 এবং 4 মানে ডিক্রিজ, তাহলে টোটাল আমরা বলতে পারি 4 ইউনিট ডিক্রিজ করেছে। অক্সিজেন দেখি, টোটাল 8টা আছে, 8টার মধ্যে এই যে 4টে এবং এই যে দুটো, 6টা অক্সিজেনের কিন্তু কিছু চেঞ্জ হয়নি, কারণ এখানে অক্সিজেন -2, এখানে অক্সিজেন -2, ওইখানে চেঞ্জ হয়েছে, দুজনের চেঞ্জ হয়েছে। তাহলে -2 থেকে 0 মানে কত? 2 ইউনিটের চেঞ্জ। তাহলে অক্সিজেন -2 থেকে গেছে 0, তার মানে 2 ইউনিটের চেঞ্জ কজনের হয়েছে? 8টার মধ্যে 6টা এখানে পড়ে আছে, দুজনের হয়েছে, × 2 কত? 4 না? এবার টোটাল ইলেকট্রন লস্ট আর গেইন ইকুয়াল হয়ে গেল। সুতরাং আমরা বলবো যে n ফ্যাক্টর অফ KMnO4 = 4 হয়ে গেল, ঠিক আছে। ইন্টারেস্টিং এক্সাম্পল। অ্যামোনিয়া দেখো, নাইট্রোজেন -3, হাইড্রোজেন +1, দুজনেই চলে গেল 0 স্টেটে। তাহলে নাইট্রোজেন +3 থেকে কমলো, হাইড্রোজেন -3 থেকে বেড়ে 0 হলো, +1 থেকে কমে 0 হলো। তাহলে একটাই মলিকুলের মধ্যে একাধিক এলিমেন্টের একজনের বাড়ছে একজনের কমছে, এবং প্রোডাক্টে বাইরের কোনো এলিমেন্টার নেই, সুতরাং ইন্ট্রামলিকুলার। সুতরাং ব্যালেন্স করো সবার আগে। তাহলে ব্যালেন্স করার জন্য একটা আছে, তাহলে এখানে হাফ দিয়ে দিলাম। 3টে আছে, তাহলে 3/2 দিয়ে দিলাম। অনেকে তোমরা এখানে 2 বসিয়ে করতে পারো, অসুবিধা নেই, 2 1 3 করতে পারো, একই ব্যাপার। এবার দেখো, তাহলে নাইট্রোজেন -3 থেকে হচ্ছে কত? 0, 3 ইউনিটের চেঞ্জ। কত ইউনিটের চেঞ্জ? 3 ইউনিট ইনক্রিজ করছে, একটাই তো অ্যাটম আছে। হাইড্রোজেন +1 থেকে 0 মানে কত ইউনিটের চেঞ্জ? 1 ইউনিট। অ্যাটম কটা আছে? 3টে, তাহলে 1 ইউনিট × 3, দেখো টোটাল ইনক্রিজ আর টোটাল ডিক্রিজ সেম হয়ে গেছে। তাহলে আমরা বলবো যে এই রিয়াকশানে n ফ্যাক্টর অফ অ্যামোনিয়া = 3। আচ্ছা, কেস 4 হচ্ছে n ফ্যাক্টর অফ রিয়াক্ট্যান্ট আন্ডারগোয়িং ডিসপ্রপোর্শনেশন। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানে যে রিয়াক্ট্যান্টটা ডিসপ্রপোর্শনেশনে যাচ্ছে, মানে অ্যাট দ্য সেম টাইম অক্সিডাইজড এবং রিডিউসড হচ্ছে, তার n ফ্যাক্টর বের করার জন্য দুটো মেথড। একটা হচ্ছে রিয়াকশানটাকে ব্যালেন্স করে, যেটা আমরা আগের দিন শিখেছি, যে ব্যালেন্স করার পরে কী করতে হবে? টোটাল ইলেকট্রন কতগুলো এক্সচেঞ্জ হয়েছে সেইটা ডিভাইডেড বাই তার হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এখন সেই মেথডে গেলে একটু দেরি হবে, টাইম টেকিং, কিন্তু যেটা শর্টকাট মেথড যেটা সেইভাবে আমরা করব। তো সেটা কি দেখো, সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে n1 n2 ডিভাইডেড বাই n1 + n2, এই ফর্মুলা আমরা ইউজ করব। এখন n1 n2গুলো কি? ওই যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে আর কি। তো ধরা যাক 1 নম্বর এক্সাম্পল, ক্লোরিন OH- সঙ্গে রিয়াকশান করলো, করে Cl- আর ClO3- তৈরি করলো। তাহলে ক্লোরিন 0 স্টেট থেকে একবার যাচ্ছে -1-এ, একবার যাচ্ছে +5-এ। তাহলে এই যে 0 থেকে -1-এ গেল, তো চেঞ্জ কত হলো? 1 ইউনিটের, × 2, তাহলে 1 × 2 মানে টোটাল 2 ইউনিট চেঞ্জ। আর ওই ক্লোরিনটাই আবার যখন +5-এ গেল, তখন 0 থেকে +5 মানে 5 ইউনিট × 2, 5 ইউনিট × 2 মানে 10 ইউনিটের চেঞ্জ হলো। তাহলে n ফ্যাক্টর অফ ক্লোরিন Cl2, n1 একটা n2, তাহলে n1 × n2 আর n1 + n2, তার মানে 20/12, তার মানে 5/3। এই 5/3 হয়ে গেল আমাদের আনসার। আর যদি ব্যালেন্স করে করতে যাই তাহলে একই আনসার আসবে, কিন্তু সময় লাগবে। সুতরাং এটাই হচ্ছে বেস্ট মেথড। সেকেন্ড এক্সাম্পল, ধরো ফসফরাস, এবার ব্রোমিন আয়োডিন ওই একই রকম রিয়াকশান করে, ক্লোরিন যেরকম করলো, সেই আবার দেখাচ্ছি না। এখানে ধরো H2PO2- তৈরি হয়েছে। আচ্ছা, একটা রিয়াকশান দেখিয়ে দিই ব্রোমিনের, যেটা লঘু ক্ষারীয় দ্রবণে যেটা ওরা রিয়াকশান করে, সেটা হচ্ছে ব্রোমাইড, আর ব্রোমেট না করে হাইপোব্রোমাইড।
তারপরে ধরো সালফার, সালফার যদি রিয়াকশান করে তাহলে সালফেট, না সালফেট তো না, থায়োসালফেট তৈরি করে H2O3 এবং সালফাইড তৈরি করে। আমরা এগুলো ব্যালেন্স করার চেষ্টা করি। দেখো 0 থেকে -3 আর এখানে +1, তাহলে 0 থেকে -3 মানে কত, 3 ইউনিট ইন্টু 4 12, আর 0 থেকে +1 মানে 1 ইউনিট ইন্টু 4 মানে 4, তাহলে N1 12 ইন্টু হচ্ছে 4, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 12 ইন্টু 4 বাই 12 + 4 48/16। ব্রোমিন 0 থেকে -1 আর +1, হ্যাঁ +1, তাহলে 0 থেকে -1 মানে হচ্ছে 1 ইউনিট ইন্টু 2 মানে 2, আর 0 থেকে +1 মানে হচ্ছে 1 ইউনিট ইন্টু 2 মানে 2, তাহলে এন ফ্যাক্টর 2 ইন্টু 2, 2 + 2 4/4। লাস্ট 0 থেকে সালফার চলে যাচ্ছে এখানে +2-তে, এখানে -2-তে, তো 0 থেকে +2 মানে 2 ইউনিটের চেঞ্জ, আর 0 থেকে -2 মানে 2 ইউনিটের চেঞ্জ, আবারও এই একই রকম, এন ফ্যাক্টর = 1। তাহলে এই ছিল এন ফ্যাক্টর সংক্রান্ত যাবতীয় আলোচনা। আশা করা যায় তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি। এবার তোমাদের বইতে, স্টাডি মেটেরিয়ালে বা ডিপিপিতে যে এক্সাম্পলগুলো আছে এন ফ্যাক্টর বের করার, সেইগুলো সমস্ত ধরে ধরে প্র্যাকটিস করো, এবং চাইলে যা যা আমরা এখানে প্র্যাকটিস করলাম এখন সেইগুলোকেও আরেকবার রিপিট করে নাও না দেখে, তাহলেও অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট কনসেপ্ট শুরু করব। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর নেক্সট ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট কনসেপ্ট শুরু করছি। ততক্ষণের জন্য টাটা।